বেয়াদব মেয়ে, নিজে ধাক্কা দিয়ে আবার মুখের ভাষা খারাপ করে। এই বেয়াদব মেয়ে, তোর নিজের হাত নেই, নিজে খেয়ে নিতে পারিস না? আমাকে তোর কোন দিক দিয়ে ওয়েটার আর কাজের লোক মনে হচ্ছে? হ্যাঁ, দেখেন আম্মু, আপনার ছোট ছেলে কখনো ভালো হবে না। মেয়েটাকে থাপ্পড় দিল, প্লাস কেমন ঝগড়া শোনাচ্ছে। চলো তো দেখি কি হয়েছে। ওটা আমার বান্ধবীর মেয়ে রিনা না? এটাকে পার্টিতে নিয়ে আসাই ভুল হয়েছে। বেয়াদব, তোর সাহস কত? তুই আমাকে থাপ্পড় দিস? তোকে তো আমি আজকে কি করব নিজেও জানি না। তুই জানিস না তুই কার গায়ে হাত দিয়েছিস? আমাকে থাপ্পড় দেওয়ার ফল তুই হাড়ে হাড়ে টের পাবি। আরে যা যা, তোর নারী নক্ষত্র ভালো করেই জানি। শালা খ্যাতের বাচ্চা, ভিখারির বাচ্চা, তোকে তো আজকে আমি কি করব নিজেও জানি না। তোর যা করার করে নে, আমি ভিখারি না রে, ছোট লোক। তুই তুই ছোট লোক একটা। আই আই, কি হয়েছে? এমন ঝগড়া কেন? ভাবি, দেখেন না, এই খ্যাতের বাচ্চা আমার সাথে বেয়াদবি করছে। এসব লোক কেন কাজে রাখেন? ছোট লোক কোথাকার, আমাকে থাপ্পড় মারলো, তারপর বেয়াদবি করছে। এটাকে এখনই এই পার্টি থেকে বের করেন। তোকে আমি বাসা থেকে বের করে দেবো রে ফকিন্নি। দেখছেন আন্টি, কেমন বেয়াদব ছেলে। স্টপ স্টপ, দুজনেই চুপ। কি নিয়ে ঝামেলা বেঁধেছে শুনি? এই বেয়াদব মেয়ে আমাকে এটা ওটা নিয়ে আসতে বলে, আমি পারবো না বলতে উল্টাপাল্টা বলতে শুরু করে। আমাকে কি ওয়েটার মনে হচ্ছে, না কাজের লোক মনে হচ্ছে? হ্যাঁ, না এই বাসার কোনো স্টাফের মতো লাগে? ওর সাহস কত বড় আমাকে অর্ডার করে! ফালতু মেয়ে কোথাকার। কথাটা বলে ওখান থেকে চলে এলাম। রিনা, তুমি আকাশকে চিনতে পারোনি? এটা তো আকাশ, আমার দেবর। কি? তো এমন ভিখারির মতো হয়ে আছে কেন? দাড়ি ছেড়ে কেমন যেন অপরিচিত মনে হয়েছে। কি আর বলবো, নিজে যেটা ভালো মনে করছে সেটাই করছে। আমাদের কারো কথাই কান নিচ্ছে না। এই ঘাতেরামের কারণে 1 বছর আগে ওর আব্বু বাসা থেকে বেরিয়ে যেতে বলল, আর তেরামি করে চলে গেল। আম্মু, সত্যি বলতে আপনার জন্য এমন বিগড়ে গেছে। আপনার বড় ছেলে বলে আপনি তেমন নাকি শাসন করেননি, আর সব থেকে বড় কথা, ওর রাগটা বেশি। যদি ওই রকম কোনো মেয়েকে নিয়ে আসতে পারেন তাহলে হয়তো ঠিক হতে পারে, তবে ওর রাগ আর তেরামির জন্য কোনো মেয়ে থাকতে পারবে কিনা সন্দেহ। কি যে করব সেটাই বুঝতে পারছি না। গ্রামে গেল, ভাবলাম ওখানে থেকে একটু চেঞ্জ হবে, কিন্তু না, যেই কার সেই হয়ে থাকলো। কোনো কিছুই করতে পারবেন না আন্টি, এটা কখনো সোজা হবে না। তুই এইসব পোশাক পরে আছিস কেন? আর তুই এলি কখন? একটু আগে এলাম, আর আমি একজন কৃষক, এর থেকে দামি পোশাক শোভা পায় না। তোকে তো আমি যা এগুলো চেঞ্জ করে ভালো পোশাক পরে আয়। আব্বুকে অপমানিত করার জন্য কি এইসব পরে আছিস তুই? এগুলো কি তোমার পোশাক মনে হচ্ছে না? আমার তো বেশ ভালোই লাগছে। হাত জোর করছি, তুই গিয়ে এইসব চেঞ্জ করে আয়। আব্বু যদি দেখে তুই এমন ভাবে আছিস তাহলে আব্বু ঠিক তোর উপর রাখবে আর তোকে কথা শোনাবে। আব্বুর সাথে আস্তে আস্তে দেখা হয়ে গেছে। আব্বু দেখছে আর নাক ছিটকে চলে গেছে, কিন্তু আর কিছু বলেনি। ভাইয়া, তোমাদের কাছে গরিবদের কোনো ভ্যালু নেই? তোর কি আমার হাতে মার খাওয়ার খুব ইচ্ছে জেগেছে? এমন ভাবে তোকে মারবো যে তোর অবস্থা খারাপ করে ছাড়বো। আরে আসো না, তোমাকে তো আজকে আমি হারিয়ে ছাড়বো। আমার কথা শুনে ভাইয়া এগিয়ে আসতেই বললাম, এই না না না, আমি কি তোমার সাথে মারপিট করতে পারি? তাহলে যা, গিয়ে চেঞ্জ করে আয়। আর যদি বলিস মার খাবি তাহলে এগুলো পরে থাক। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। ওখান থেকে আমার রুমে এসে পোশাক চেঞ্জ করে নিচে এলাম। ভাইয়ের কাছে এসে বললাম, বলো এবার ঠিক আছে না? এবার হট হট লাগছে না? সব মেয়েরা এখন থেকে তোমার দিকে তাকিয়ে থাকবে। এবার ঠিক আছে। আচ্ছা, তুমি এত বদমাইশ কেন? কোথায় না তো ভাবি, আমি ভালো। আমার পিচ্ছি আম্মুটা কোথায়? ভাবির কোল থেকে তনিকে নিয়ে নিলাম। পিচ্ছি মানে পিচ্ছি, বেশি না। আজকে ওর বয়স 1 বছর হলো, তাই আজকে বার্থডে পার্টি রেখেছে। দেখি আমার এক্স এক সাইডে দাঁড়িয়ে আছে, চোখে চোখ পড়তেই চোখ নামিয়ে নিল। আব্বু তার বিজনেস পার্টনারদের সাথে কথা বলছে, আর আম্মু তার বন্ধু বান্ধবদের সাথে কথা বলে। ভাইয়া ভাবি আর আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি। ভাবির আব্বু আমাদের কাছে এলো। কেমন আছেন আঙ্কেল? তারপর ওনার সাথে কিছুক্ষণ কথা বললাম। ভাবির আব্বুর সাথে কথা বলতে বলতে ভাবির আম্মু এবং ভাইয়া এলো, তাই ওনাদের সাথে কথা বলতে লাগলাম। ভাবির আব্বু একজন মন্ত্রী, আর ওনার ভাইয়া
কাজবাজ কিছুই করে না, শুধু গুন্ডামি করে বেড়ায়। আর আব্বুর বিষয়ে পরে বলছি, আগে অনুষ্ঠান শেষ করি, তারপর সব বুঝিয়ে বলছি। একটু পরে অনুষ্ঠান শেষ হয়। সবার সাথে কথা বলতে বলতে বিরক্ত হয়ে গেছি। আরে ভাই, কোথায় গেছি না গেছি জিজ্ঞেস করার কি আছে? অনুষ্ঠান শেষ করে রুমে এসে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেতে এলাম। ভাইয়াকে উদ্দেশ্য করে বললাম, আমার কিছু টাকা লাগবে। তুই টাকা কি করবি? 50 বিঘা জমিতে যা ফসল ফলাস সব তো তুই রেখে দিচ্ছিস। কত আর টাকা থাকে? যাদের নিয়ে কাজ করায় তাদের পারিশ্রমিক দেওয়া লাগে, সার বীজ আছে, এগুলো তো টাকা দেওয়া লাগে নাকি? আমি একটা বিষয় ভেবেছি, ফসলভাবে বিক্রি না করে অন্যভাবে বিক্রি করব। আমি ভাবছি রাইস মিলের ফ্যাক্টরি দিব। আমি বাজারে চাউল বিক্রি করব, আর ধান না। তুই যা ধান ফলাস ওই দিয়ে কিছুই হবে না, ফ্যাক্টরি বন্ধ থাকবেই। ওই 670 মন ধানে কিচ্ছু হবে না। আর তার থেকে বড় কথা, গ্রামের যেই রাস্তাঘাট, ট্রাক যাবে আসবে না। আর সব থেকে বড় প্রবলেম বিদ্যুৎ। এইগুলো তো ভাববি, তাই না? তোর চিন্তা ভাবনা ঠিক আছে, কিন্তু আব্বু যেগুলো বললো সেগুলো সব থেকে বড় সমস্যা। বললেই তো আর সবকিছু হয়ে যায় না। ওখানে এমপির সাথে কথা বলেছি, আর ভাবির আব্বুকে ফোন দিয়েছিলাম, উনি একটু সাহায্য করেছেন। আর ওই রাস্তা তো এখন পাকা করেছে। দাদুকে জিজ্ঞেস করেন, রাস্তা ঠিক আছে। আর বিদ্যুতের বিষয়টা নিয়ে এমপি বলেছে কোনো প্রবলেম হবে না, আর জেনারেটর থাকবে। সমস্যা কোথায়? অথবা সোলার সিস্টেম। কত টাকা ইনভেস্ট করা লাগবে সেটা জানিস? কোটির ঘরে চলে যাবে। তার থেকে বরং তুই আক্তার আঙ্কেলকে তোর উৎপাদিত ফসল দিচ্ছিলি ওইটাই দে। ওখানে ফ্যাক্টরি বানালে লোকসান ছাড়া লাভ হবে না। তার মানে তোমরা টাকা দিবা না, তাই তো? আমি যা ভেবেছি সেটা তো করবই করব। তুই যদি পারিস তাহলে কর, সমস্যা কোথায়? শুধু শুধু তো লোকসান গুনতে পারবো না। ওখানে যাতায়াতের রাস্তা, তারপর বিদ্যুৎ সরবরাহ ভালো থাকলে হয়তো, কিন্তু সেই সব কিছুই নেই। আমি আর কিছু বললাম না, চুপচাপ খেতে থাকলাম। আমার কাছে তো এত টাকা নেই, হয়তো বস্তা বাইরে থেকে নেওয়া যাবে, কিন্তু বাকি খরচ কোথা থেকে আসবে? আপাতত অন্য কোথাও ইনভেস্ট করি। আবার ফসল লাগাতে হবে, ওখানেও খরচ আছে। যখন টাকা পয়সা হবে তখন দেখা যাবে। তুই কি আর পড়াশোনা করবি না? পড়তে পড়তে পড়াশোনা বাদ দিয়ে গ্রামে চলে গেল আর এলো না। পড়াশোনা কি ওই পর্যন্তই? জীবন থেকে নেওয়া শিক্ষাই বড় শিক্ষা। এখন যা শিখি তা বইয়ের পাতায় নেই। আমার সার্টিফিকেট নিয়ে কাজ কি? তোকে কথাই পারা যাবে না। তোর যা ভালো মনে হচ্ছে কর। খাওয়া শেষ করে উঠে বসলাম। আমি এখন আবারও গ্রামে চলে যাব। তোকে কেউ ধরে রাখছে? তোর মর্জির মালিক তো তুই। তুই কারোর কথা শুনিস না, এমনি বললাম, যদি কেউ আটকায় তাহলে ভেবে দেখতাম, কিন্তু কেউ যখন আটকাবেই না তখন চলে যায়। এই বুড়ো চাবি কোথায় আছে? দেখছো বেয়াদবের কাজ, কথা বলার ধরনটা কি? বাদ দাও বৌমা, যতদিন বেঁচে আছি ততদিন বলে নিক। আর তুই গিয়ে কি করবি শুনি? 2টা কিষান আছে, ওরা দেখবে। ওদের রাখা হয়েছে কি জন্য? আরে ওরা কিভাবে দেখবে, কি দেখবে না দেখবে কে জানে? আমি ছাড়া ওদের হবে না। ওরা ভালোভাবে দেখবে। এর আগে দেখেছে না, কয়েকদিন এখানে থেকে গেলে কোনো কিছু হবে না। তুই কয়েকদিন থেকে যাবি, এই হচ্ছে আমার শেষ কথা। আচ্ছা ঠিক আছে, কি আর করব, বড় যখন বলেছে তখন তো থেকে যেতে হবে। তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম রুমে। চলেন এবার এখান থেকে গ্রামে যাবার কথা বলি। 1 বছর আগের কথা। তোর সাহস কি করে হয় আমাকে ধোকা দেওয়ার? আজকে তোকে আমি মেরেই ফেলবো। রুহির গলা চেপে ধরে দেওয়ালের সাথে চেপে ধরলাম। রুমমেটরা আমাকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু আমি আর গলা ছাড়ছি না। রুহির চোখ মুখ লাল হয়ে গেছে, আর চোখ বড় বড় করে নিয়েছে। দোস্ত তুই ছেড়ে দে, না হলে রুহি মরেই যাবে। দেখ ওর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, ছাড় তুই। না, আমি তোকে আজকে মেরেই ফেলবো। ওর কলিজা কত বড় সেটাই আজকে দেখবো। দোস্ত ছেড়ে দে, আব্বে শালা ছাড়। হৃদয় আমাকে রুহি থেকে ছাড়িয়ে নিয়ে গালে একটা থাপ্পড় দিল। রুহি ওখানে বসে গিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর কাশছে। তুই যদি আমার চোখের সামনে আর আসিস তাহলে তোকে তো আমি মেরেই ফেলবো। রুহিকে ওর বান্ধবীরা নিয়ে গেল। কি হয়েছে? তুই কলেজে আসতে আসতেই এমন করলি কেন? ওর সাহস কত বড় আমাকে ধোকা দেয়। আমি 1 মাস আগে থেকে লক্ষ্য করেছি, একটা ছেলের সাথে এখানে ওখানে ঘুরছে। ফোন দিলে ব্যস্ত দেখায়, মেসেজ সিন করে না, ঠিক মতো রিপ্লাই দেয় না, আমাকে ইগনোর করে। আমি জিজ্ঞেস করতে বলে মামাতো ভাই।
আমিও সেটাই বিশ্বাস করেছিলাম, কিন্তু গতকাল এমন একটা ঘটনা ঘটলো যে নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। রেস্টুরেন্টে ওই ছেলের সাথে বসে একে অপরকে খাইয়ে দেওয়া, আরো কত কি। ওই ছেলেকে তো সু করে দে। আমি তো তোকে আগেই বলেছি এই মেয়ের স্বভাব চরিত্র ভালো না। কয়টা প্রেম করে ঠিক নেই, অনেক লোভী মেয়ে, সব বড়লোক ছেলেদের টার্গেট করে। ওর বাপের তো কম টাকা পয়সা নেই, তাহলে এমন চরিত্র কেন? সত্যি বলতে কিছু মেয়ের চরিত্রই এমন, এদের কারেন্ট অনেক, ওদের একটা দিয়ে হয় না। ওই কুত্তার বাচ্চাকে তো আমি ছাড়বো না। ওর আব্বুকে বলে মার তো খাওয়াতেই পারবো। ক্লাস শেষ করে বাসায় চলে আসি। পুরো ক্লাস জুড়ে মন খারাপ ছিল, আর ওর উপরে রেগেছিলাম। ওর লাগে কয়টা শালি পারো ব্যাটারি। রেগে ইচ্ছে মতো গালি দিলাম, কিন্তু তাও রাগ কমছে না। ইচ্ছে করছে ওকে মেরে ফেলি। শালি নগিন। বাসায় এসে ফ্রেশ হয়ে খেতে এলাম। ভাবি খাবার বেড়ে দিল। আকাশ, কি ব্যাপার? তোমার মন খারাপ মনে হচ্ছে, আর কারো উপর অনেক রেগে আছো। কি হয়েছে শুনি? আবার কার সাথে ঝামেলা বাঁধিয়ে এসেছো? কিছু হয়নি, শুধু একজনকে মেরে ফেলতে ইচ্ছে করছে কেটে টুকটো টুকটো করি। আবার কার সাথে মারামারি করে এলে কে জানি। আচ্ছা, কি নিয়ে ঝামেলা? থাক, শোনা লাগবে না। ভাবিও আর কিছু বললো না। আমি খাওয়া শেষ করে রুমে এলাম। বিকেলে ঘুরে রাতে বাসায় এলাম। এত রাতে বাসে ফিরলি যে? মানে বন্ধুদের সাথে আড্ডা, এখানে ওখানে যাওয়া আর টাকা অপচয় করা ছাড়া আর কোনো কাজ নেই তোর? মন ভালো নেই, তাই আজকে দেরি হয়েছে। আজকে শুধু দেরি হয়েছে? তুই দিন দিন লাগাম ছাড়া হয়ে যাচ্ছিস। আজকে কলেজে কার সাথে মারপিট করেছিস? তোর বাবার ক্ষমতা আছে বলে তুই যা ইচ্ছা তাই করবি? তুই যে মেয়েটার গলার চেপে ধরেছিলি, যদি মেয়েটা মারা যেত তাহলে কি হতো? ওকে তো মেরেই ফেলতে চেয়েছিলাম। কলেজ থেকে আসার পর থেকেই বুঝতে পারছিলাম কিছু একটা ঘটিয়ে এসেছে। দিন দিন এমন হিংস্র হয়ে যাচ্ছিস কেন? তুই আগামীকাল থেকে গ্রামে থাকবি তোর দাদা দাদির সাথে, বুঝলি? আর একটাও কথা বলবি না, এটাই ফাইনাল কথা। আমি গ্রামে যেতে পারবো না। আমি কেন গ্রামে যাব? আমার গ্রামে যাবার প্রশ্নই আসে না। আমি বলছি না তুই গ্রামে যাবি? ওখানে তুই মানুষের মতো মানুষ হয়ে আসতে পারিস। আমি বাসা ছেড়ে কোথাও যাব না। তোর এই বাসায় আর জায়গা নেই, তুই বাসা থেকে বের হয়ে যা। যদি কোনোদিন মানুষের মতো মানুষ হতে পারিস তাহলে তুই ওই দিন বাসায় আসবি। বাসা থেকে কেন বের হবে? বাসায় থাকলো তো কি হয়েছে? তুমি চুপ থাকো। তোমার লাই পেয়ে পেয়ে এমন হয়েছে। তুমি যদি এই বিষয়ে আর একটা কথা বলো তাহলে ভালো হবে না কিন্তু। এর এই সব অনেক কিছু সহ্য করেছি, আর না। তুই আগামীকাল গ্রামের বাসায় যাবি, ওখানে থাকবি, ওখানেই পড়াশোনা থেকে সব কিছু করবি। আমি যাব না, ওখানে থাকতে পারবো না। ভাইয়া, তুমি কিছু বলো না। আমি কিছুই বলবো না। তুই যেই সব করে বেড়াচ্ছিস ওগুলোর জন্য তোর কতবার যে হাজতে যেতে হতো ঠিক নেই। আমি এমন কোনো অপরাধ করিনি যেটাই আমাকে হাজতে যেতে হবে। তুই কোথায় কি করিস জানি না বুঝি? আজকে যদি রিপন মজুমদারের মেয়েটা মারা যেত তাহলে কি হতো? বা তোর নামে যদি থানায় নারী নির্যাতনের মামলা করতো তাহলে কি হতো? তারপর তুই যে তোর সাঙ্গ পাঙ্গর মিলে রাস্তাঘাটে মারপিট করিস, সেগুলো আব্বুর একটা সুনাম আছে, প্লাস পাওয়ার আছে, তার জন্য বেঁচে গেছিস। আর তুই যে গত কয়েকদিনে আগে আমার শ্বশুরের নাম ভাঙিয়ে একটা দোকান দখলে নিলি, সেটা তুই খুন আর দর্শন ছাড়া কোন অপরাধ করিসনি বল শুনি? আমার কোনো অপরাধ নেই, আমি কিছুই করিনি। এই সব কিছু মিথ্যা। এই তোকে আমি ভালো করেই চিনি। এই বয়সে এত কিছু না জানি বড় হয়ে কি করবি? ক্লাস 11-এ পড়িস, তাতেই এত কিছু? এই সব কিছু হয়েছে আম্মুর জন্য। ছোট ছেলে শাসন করেনি, করতেও দেয়নি। তোর জন্য আমাদের আর কত কথা শুনতে হবে শুনি? তোমার জন্য এই সব কিছু আর বলে আমি কি করলাম? আর তুই এখন গিয়ে তোর সব কিছু রেডি করে রাখ। আগামীকাল তুই সকালের গ্রামে যাবি, এটাই তো শাস্তি। আমি কিছু বললাম না, চুপ করে রুমে এসে শুয়ে পড়ি। পরদিন সকালে জোর করে গ্রামে পাঠিয়ে দেয়। সে যে বাসা ছেড়ে আসা হয়েছে, গতকাল বাসায় এসেছি। অনেকবার ডেকেছিল, কিন্তু রাগে আসেনি। এমনকি ঈদেও বাসায় যায়নি। গতকাল ভাতিজির বার্থডে ছিল। ভাবি অনেক রিকোয়েস্ট করেছিল, আর আম্মু অনেক রিকোয়েস্ট করেছিল, তাই আসা।
দাদারা 2 ভাই, কিন্তু আমার বাবা একাই ছিল। দাদা বলে তার পূর্বপুরুষ নাকি জমিদার ছিল, তাই এসব জমি জায়গার অভাব নেই। যদিও কালের পরিবর্তনে অনেক ভাগ হয়েছে, কিছু বিক্রি করেছে, কিন্তু আব্বু আবার কিনেছে। আব্বু একজন শহরের টপ কয়েকজন বিজনেসম্যান আছে, ওদের ভিতরে প্রথম স্থানে রয়েছে, বেশ টাকা পয়সাওয়ালা। ভাইয়ার বিয়ে হয়েছে এই 1.5 বছর আগে, আর এখন তাদের ঘরে একটা কন্যা সন্তান। তবে ভাইয়া বেশ হ্যান্ডসাম, কত মেয়ে যে ক্রাশ খায় তার ঠিক নেই। ভাইয়া আমার থেকে 4 বছরের বড়। অনার্স কমপ্লিট করার আগেই মন্ত্রীর মেয়েকে বিয়ে করে নেয়। যদিও তাদের রিলেশন ছিল, রিলেশন করেই বিয়ে করেছে। বিয়ের পর ভাইয়া আব্বুর সাথে বিজনেস দেখাশোনা করতে শুরু করে। আমার সম্পর্কে আর কি বলবো, ভাইয়া তো বললই আমার কি কি গুণ। হৃদয়কে ফোন দিই তো, ওর নাম্বার খুঁজে ফোন দিলাম, কয়েকবার রিং হবার পর রিসিভ করলো। কিরে, কোথায় আছিস তুই? কিরে, তুই হঠাৎ ফোন দিলি, ঘটনা কি কাকা? তোকে মনে পড়লো তাই ফোন দেওয়া। আচ্ছা তুই কোথায় আছিস? ভার্সিটিতে। আচ্ছা দাঁড়া, আমি আসছি। তোকে কার্ড ছাড়া ঢুকতে দিবে? আর তুই কি বাসায় এসেছিস? কখন এলি? আর আসলি তো আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলি না? আরে গতকাল ভাইয়ার মেয়ের বার্থডে ছিল, তাই হুট করে এসেছি, না হলে কে আসতো শুনি। তুই আয়, তারপর তোর পাছায় লাথি মেরে বিদায় করব। কিন্তু তুই ভার্সিটির ভিতরে ঢুকবি কিভাবে? সিকিউরিটি গার্ড ঢুকতে দিবে তোকে? এই আকাশ চৌধুরীকে আটকাবে কে রে? ওই সব ডায়লগ বাজি রেখে আগে ভার্সিটির ভিতরে এসে দেখা। দেখ, আমি যদি চাই প্রিন্সিপাল এসে গেট থেকে রিসিভ করবে, গার্ড তো কিছুই না। প্রিন্সিপাল কেন, তোকে প্রধানমন্ত্রী এসে রিসিভ করবে। চাপার জোর একটু কমালো না। আচ্ছা বাদ দে, আমি আসছি ভার্সিটিতে। ভার্সিটিতে এসে তোর সাথে একেবারে কথা বলবো। রেডি হয়ে নিচে এলাম। ভাইয়াকে দেখে মনে হচ্ছে অফিসে যাচ্ছে, তাই বললাম, ভাইয়া তোমার গাড়ি আমাকে দাও, তুমি অন্য গাড়ি নাও। তুই আমার গাড়ি কি করবি? বাসায় কি গাড়ি অভাব পড়লো যে তুই আমার গাড়ি নিবি? আচ্ছা দেওয়া লাগবে না, যেদিন নিজে কিনতে পারবো সেদিন একেবারে গাড়িতে চড়বো। তুই গাড়ি নিয়ে কি করবি? আর বাসায় এত গাড়ি থাকতে তোর ভাইয়েরটা লাগবে কেন তোর? ভার্সিটিতে একটু ঘুরতে যাব, তাই আর কি। আচ্ছা আশিক, তুই কি আকাশকে মারতে চাস? যদি ইচ্ছা হয় তাহলে কয়েকটা মেরে নে, আমি একটুও বাধা দেব না। আরে না থাক, প্রয়োজন নেই। তখন দেখা গেল আমার সাথে আর কথাই বললো না, এমনিতেই দোষারোপ করে তখন তো বলবে আমি নাকি মেরেছি। তারপর তখন আরো কত নাটক দেখা লাগবে তার। আমার অফিসে কাজ আছে, আমি দেরি করতে পারবো না বাবা। প্রিন্সিপালকে ফোন দিয়ে বলে দিচ্ছি যে তুই যাচ্ছিস, আর যেটা ইচ্ছে সেই গাড়ি নিয়ে যা। আমি এখন গেলাম। তাহলে গাড়ির বহর নিয়ে যাই, একটা শোডাউন দিয়ে আসি। কেন রে, তোর বাপের কি বিয়ে নাকি? আরে আমার বাপের বিয়ে হতে যাবে কেন, মেয়ে পটানোর জন্য ভাবছি কয়েকটা গাড়ি নিয়ে যাব। দেখাতে হবে না আমি কে, কি আমার পরিচয়, কি আমার বংশ। শয়তানের বাচ্চা, তোর পরিচয় ভালো করেই বের করছি। তুমি যদি মেয়ে পটিয়ে বাসায় নিয়ে আসতে পারো তাহলে তোমার জন্য একটা সুন্দর গিফট আছে, তবে কোনো প্রকার চালাকি চলবে না। থাক, প্রয়োজন নেই। আচ্ছা আমি গেলাম, বাই বাই। আবার না জানি কারোর সাথে ঝামেলা বাঁধিয়ে আসে, যেখানে যায় সেখান থেকেই তো মারপিট করে আসে। দেখ, যাচ্ছিস যা, যেন কারোর সাথে ঝামেলা করিস না। তোর আব্বুর কাছে আমি বকা খেতে পারবো না। ঝামেলা করব কি, ঝামেলা আমার কাছে নিজে থেকে সেদে আসে। ঝামেলা সে বলে, ওরে তুই ঝামেলা করবি না, আর আমি নিজেই একটা ঝামেলা। গ্যারেজ থেকে ফেডারি গাড়ি বের করলাম, ড্রাইভিং লাইসেন্স আছে, সমস্যা নেই। তারপর গাড়ি নিয়ে ভার্সিটির সামনে এলাম। গার্ড দরজা খুলে দিল। ভেতরে এসে থামতেই অনেক ভিড় জমিয়েছে। কিরে, এরা কি কখনো গাড়ি দেখেনি নাকি? আসলে আমরা বাঙালি, রাস্তার ধারে যদি গর্ত খোঁড়া হয় তাও ভিড় জমিয়ে দেখি, আর এত ফেরারি ডেটোনা SP3 গাড়িতে বসেই হৃদয়কে ফোন দিলাম। কিরে, কোথায় তুই? ক্যাম্পাসে বসে আছি, কিন্তু তুই কোথায়? আমি তো ভার্সিটির ভিতরে। আব্বে আয় আয়, ভার্সিটিতে হিরো হতে চাইলে আমার কাছে আয়, তোকে মেয়েরা পাত্তা না দিলে এবার থেকে ঠিকই দেবে। আবার কেন অঘটন ঘটাচ্ছিস? আরে আব্বে না না, আমাকে তোর ওই রকম মনে হয় নাকি? আচ্ছা পার্কিং এরিয়ার দিকে আয়, আমি ওখানে। ফোন কেটে দিয়ে চুপচাপ বসে আছি আর হারামের জন্য অপেক্ষা করছি। দেখ, তোর এক্স ভার্সিটিতে
এতদিন কোথায় ছিল রে? আর এখন এসেছে যে? গতকাল পার্টিতে দেখেছি, যেমন ভাবে হোক ওর থেকে প্রতিশোধ নিতেই হবে। কি প্রয়োজন পায় পা দিয়ে ঝগড়া করার? কেমন ঘাটতারা আর বদমেজাজি জানিস তো। তুই ওর ক্ষতি করতে গিয়ে দেখবি উল্টো ও কিছু করে দিয়েছে। দেখ, কিছু করার প্রয়োজন নেই। চুপচাপ বসে একদিকে তাকিয়ে আছি। আল্লাহ, মনে হচ্ছে কোনো হুড়পুরি পৃথিবীতে নেমে এসেছে। এত সুন্দর কেউ হতে পারে? রেশমি কালো ঢেউ খাওয়া চুল, কি সুন্দর চোখগুলো, ইস হাসিটাও কি সুন্দর, মনে হচ্ছে কাটা চামচ দিয়ে কেটে খাওয়া যাবে। ইস, যদি পেতাম তাহলে আমি ধন্য হয়ে যেতাম। ছি ছি ছি, আমি নামাজ পড়ি আর আমি এসব কি সব ভাবছি। আমি ভালো হয়ে গেছি, প্রয়োজন আছে জেনা করার। গাড়ি থেকে নেমে ধীরে ধীরে ওই মেয়েটার কাছে গেলাম। আসসালামু আলাইকুম। আমার কথা শুনে মেয়েটা আমার দিকে তাকিয়ে চোখ নামিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। কিছু কি বলবেন ভাইয়া? আচ্ছা, আপনি কি সিঙ্গেল আছেন? আপনাকে আমার পছন্দ হয়েছে। হোয়াট? আপনি কি আমার সাথে ফাজলামি করছেন? ফাজলামি করতে যাব কেন? আপনাকে আমার পছন্দ হয়েছে, এটাই বললাম। আচ্ছা, আপনি কি সিঙ্গেল? দেখি আরেকজন মেয়ে এলো, দেখতে একদম সামা থুক্কু শাহবাগীদের মতো। তাই আর কথা বাড়ালাম না। এদের থেকে দূরে থাকাই ভালো। এরা ছেলে না মেয়ে কে জানি, আল্লাহ বাঁচাইছে। চলে আসে যাব তখন। কি হলো, চলে যাচ্ছেন কেন? থার্ড পার্সনের থেকে দূরে থাকাই ভালো। হোয়াট? আপনি কি বললেন? এই বেয়াদব ছেলে, দাঁড়ান। আমাকে দেখে আপনার থার্ড পার্সন মনে হয়? কথা বলার সময় নেই। গাড়ির কাছে আসি দেখি হৃদয় দাঁড়িয়ে আছে। ওর পিঠের ওপর মেরে বললাম, কিরে, কি অবস্থা? দিনকাল কেমন যাচ্ছে? তুই আমাকে মারলি কেন? তোর এই স্বভাব এখনো যায়নি? কোথায় আছে স্বভাব যায় না মনে, কয়লা যায় না ধুলে? নিজেকে চেঞ্জ করে কি হবে বল? কার জন্য নিজেকে পরিবর্তন করব? তুই ওদিকে কি করতে গেছিলি? আরে আর বলিস না, একটা মেয়েকে দেখে পছন্দ হলো, তাই গেলাম। কিন্তু ও মা, দেখি ওর একটা শাহামা ফ্রেন্ড আছে, তাই ওই একটু সন্দেহ হলো যে ওটা আদৌ মেয়ে কিনা। হারামি, কিন্তু ভার্সিটিতে এলি কি জন্য? এত দামি গাড়ি দেখিয়ে মেয়ে পটাতে এলি? মেয়ে দেখতে কলেজে এলাম, আর গাড়ি দেখে মেয়েদের ইমপ্রেস করতে এলাম। দেখ সবাই কেমন কৌতূহল নিয়ে গাড়ি দেখছে। খুব ভালো। তোর এক্স গার্লফ্রেন্ডকে দেখেছিস? ও আমার সামনে এলে গাছের সাথে উল্টো করে টাঙিয়ে পিটাবো। আমি তো ভাবছিলাম অন্য কিছু করবি। তো শালা, চল একটু এদিকে ওদিকে ঘোরাঘুরি করি। তারপর আমি আর হৃদয় ঘুরে ঘুরে দেখতে লাগলাম। কিরে, তোর ভার্সিটিতে কি একটাও সুন্দরী মেয়ে নেই? বোকা চোদা, চোখ থাকতে তুই কি অন্ধ? এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে তুই বলছিস সুন্দরী মেয়ে নেই? তোর চোখে নেবা হয়েছে, ডাক্তার দেখা। ডাক্তার দেখানো লাগবে না, আমি তোর পাছায় লাথি দিই, তাহলে তোর চোখ ঠিক হয়ে যাবে। এত রাগিস কেন? আচ্ছা, এই মেয়েটা কে রে? এটা কি তোর ডিপার্টমেন্টে? এই মেয়েটার কথাই তোকে বলছিলাম। আরে না ভাই, উনি আমাদের এক ব্যাচ সিনিয়র। আর তুই যেটা বলছিলি উনি ওটা না। হয়তো ওনার কাছে ওই মেয়ে কোনো প্রয়োজনে আসতে পারে বা এসেছিল। সবসময় একা একা বসে থাকতে দেখা যায়, আর বইয়ের ভিতরে মুখ গুজে থাকে। আর ফ্রেন্ড সার্কেল আছে কিনা জানি না। কিরে, তুই এত কিছু জানিস কিভাবে? তোর কাছে দেখি হাড়ির খবর আছে। এই সব একটু একটু খবর রাখতে হয়। ভবিষ্যতে সাংবাদিক হওয়ার ইচ্ছা আছে কিনা, তাই ব্যতিক্রম কিছু দেখলে, এই সব কিছু দেখলে খোঁজ খবর নিয়ে থাকি। গুড জব। ওনার বয়ফ্রেন্ড আছে কিনা বল। ভার্সিটিতে তো তার পাশে তেমন কাউকে দেখি না। প্রপোজ পাই কিন্তু রিজেক্ট করে দেয়। এখন অনলাইনে কেউ আসে কিনা জানি না। ওনার বাবা একজন চাকরিজীবী, মানে আমাদের ভার্সিটির সভাপতি, ব্যাস এটুকুই। আর নাম হলো তাবাসুম মিম। বাহ, গুড। কিন্তু আমি তো দুদিন পর আবারও চলে যাব গ্রামে। আচ্ছা চল তো দেখি। আব্বে আয় আমার সাথে, একবারে প্রপোজ করব। অপমান হওয়ার প্রয়োজন আছে? তোর এক্স যদি দেখে তোকে রিজেক্ট করে দিয়েছে, তাহলে তোকে নিয়ে হাসাহাসি করবে। ঠিক বলেছিস, ওনার সাথে আবার গিয়ে কথা বলি চল। তারপর আমি আর হৃদয় ওই মেয়েটা যেখানে বসে আছে সেখানে গিয়ে ওনার সামনে দাঁড়ালাম। আমাকে দেখে রেগে আগুন উঠেই আমার গেঞ্জির কলার চেপে ধরেছে। ওনার এমন কাণ্ডে থ হয়ে গেছি। ওই হলার পোনা বলল, এ মেয়ে শান্তশিষ্ট। হৃদয়ের দিকে তাকিয়ে দেখি মিটমিট করে হাসে। তোকে আমি পরে দেখে নেব রে বাই মচ। মেয়েটার দিকে তাকিয়ে বললাম, আপনি কি জানেন আপনি মেয়ে না হলে এতক্ষণ আপনার কানের নিচে কয়েকটা পড়ে যেত? মেয়ে হলেও পড়ে যেত, কিন্তু আপনাকে আমার পছন্দ হয়েছে তাই কিছু বলছি না।
তুই তখন কি বললি? আমি থার্ড জেন্ডার? তোর সাহস কি করে হয় আমাকে এগুলো বলার? যদি কলারটা ছাড়েন তাহলে ভালো হয়, না হলে এমন কিছু ঘটে যাবে যেটা আপনি অ্যাকসেপ্ট করেননি। তুই কি করবি আমার? তুই আমাকে চিনিস আমি কে? আমি শেষবারের মতো বলছি, আপনি শার্টের কলার ছেড়ে দেন। কিন্তু তাও ছাড়ছে না, তাই মুখের দুই পাশে হাত দিয়ে শক্ত করে ধরে দিলাম কিস করে। আমি ছেড়ে দিতেই মেয়েটাও ছেড়ে দিয়ে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। হৃদয়ের দিকে তাকিয়ে দেখি হৃদয় হা করে তাকিয়ে আছে। আবার কলার ধরতে এলে বললাম, এবার কিন্তু 2-1 মিনিটের আগে ছাড়বো না। মেয়েটা আর কিছু বলল না, কিন্তু রাগে ফুঁসছে। তোকে আমি ছাড়বো না। তোকে আজকে এই কলেজ থেকে বের করে তারপরেই ছাড়বো, বেয়াদব লুচ্চা। মেয়েটা মুখে যা আসে তাই বলে গালি দিয়ে যাচ্ছে। একটু পরে চুপ হলে বললাম, আচ্ছা এবার শান্ত হলে কিছু প্রশ্ন করি। তোকে আমি তো আজকে কি করবো নিজেও জানি না। কিছুই করতে পারবেন না, পুলিশে দিলেও কাজ হবে না। গুন্ডা ভাড়া করে মারাতে চাইলেও লাভ নেই, এসে আমাকে সালাম দিয়ে চলে যাবে। আর ভার্সিটি থেকে টিসি দিয়ে বের করে দিতেই পারবেন না, কারণ আমি ভার্সিটির ছাত্রই না। কে বে তুই? আর তুই এই ভার্সিটিতে প্রবেশ করলি কিভাবে? তোকে কে ঢুকতে দিল? ধুর, এইসব বাদ দেন তো। আচ্ছা আপনি কি সিঙ্গেল? তোর এসব জেনে কি হবে? আপনার সাথে রিলেশন করব। আই মিন, যদি রাজি থাকেন তাহলে একেবারে বিয়ে করব। একে রে? জনাবা, আমি আকাশ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ইশতিয়াক চৌধুরীর ছোট ছেলে এবং আশিক চৌধুরীর ছোট ভাই। মেয়েটা আমার কথা শুনে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ফাইজলামি করেন মিয়া আমার সাথে? আপনি কি আমার বেয়ান যে আপনার সাথে ফজলামি করব? আর আপনাকে আমার পছন্দ হয়েছে, আপনি কি আমায় বিয়ে করবেন? আর রাজি না হলেও জোর করে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করব। মগের মুলুক নাকি? বললেই আর হয়ে গেল? আর আমার বয়ফ্রেন্ড আছে। হ্যাঁ, আমাকে বিরক্ত না করলেই খুশি হব। সত্যি বয়ফ্রেন্ড আছে না মিথ্যা বলেন? মিথ্যে বলে লাভ কি? সত্যি আমার বয়ফ্রেন্ড আছে। ও আচ্ছা ঠিক আছে, আর কিছু বললাম না। হৃদয়কে ধরলাম, তারপর টানতে টানতে গাড়ির কাছে এসে দিলাম 2টা। শালা কুত্তা, ও মেয়ে তোর কাছে শান্তশিষ্ট মনে হয়েছে? আজ তো একটা গুন্ডি। আর সব থেকে বড় কথা, তুই আমাকে মিথ্যা বলি কেন? না মানে দোস্ত কিছু বলছিস না? এমনি না মানে দোস্ত কিছু বলিস না, এমনি তোর সাথে মজা করলাম। আর ওর বাবা ডিআইজির মেয়ে, তাই এমন গুন্ডি আমাকে প্রথম দিন র্যাগিং দিয়েছিল, তাই ভাবলাম তোর সাথে লাগিয়ে দিই, তুই একটু একটু শাস্তি দিবি বা আমার অপমানের প্রতিশোধ নিবি, তাই ওই একটু মিথ্যা বলা। পুলিশ শালা, তোর তো আজকে হচ্ছে, মানে প্রতিশোধ নেওয়ার জন্য তুই আমাকেই পেলি। তোকে তো আমি... ওই গুন্ডি খুব ডেঞ্জারাস, কেমন মেয়ে দেখলি তো। আমি তো র্যাগিং এর প্রতিশোধ নিতে পারতাম না, তাই তোকে দিয়েই নিয়ে এলাম। তবে ভাই, প্রতিশোধ নিলি তো একেবারে রোমান্টিক প্রতিশোধ। এই দেখ, অলরেডি ফেসবুকে শেয়ার করাও হয়ে গেছে। তোকে সেভাবে বোঝা না গেলেও মেয়েটাকে বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। বাদ দে এসব, বয়ফ্রেন্ড থাকলে ব্রেকআপ নিশ্চিত। সেটাই, অবশেষে ব্রেকআপ করেই ছাড়বি। ক্লাসের সময় তো হয়ে এলো রে। আচ্ছা তুই তাহলে ক্লাসে যা, বিকেলে তোর সাথে কথা হবে। হৃদয় চলে গেল। আমিও গাড়ির কাছে এসে গাড়ি নিয়ে চলে আসি বাহিরে। এসে ঘোরাঘুরি করে বাসায় ফিরলাম। বাসায় এসে পিছিয়ে শ্বাসে কিছুক্ষণ দুষ্টুমি করে রুমে এসে চেঞ্জ করে ঘুমিয়ে পড়লাম। দুপুরে উঠে ফ্রেশ হয়ে এসে নামাজ পড়তে গেলাম। সোফায় এসে বসে আছি, তখন ভাবি এলো। ভার্সিটিতে গিয়ে আবারও অঘটন ঘটিয়ে চলে এসেছো। আমি আবার কি করলাম? ভার্সিটির গ্রুপে তার যেন পোস্ট করা হয়ে গেছে, যদিও সাথে সাথে পিকটা ডিলিট করে দিয়েছে। আমি ফেসবুকে অ্যাক্টিভ ছিলাম, তাই দেখেছি। মাথা চুলকাতে চুলকাতে বললাম, ও আচ্ছা। এমন করার কারণটা কি? মেয়েটার ফ্যামিলি চান কি হবে? আমার কি দোষ? মেয়েটা আমার কলার ধরেছিল, বারবার ছাড়তে বলছি কিন্তু ছাড়ছে না, তাই অমন ভাবে কিস করে দিয়েছি। আমার শার্টের কলার ধরে, সাহস কত মেয়েটার! এই আকাশ চৌধুরীর গায়ে হাত। মেয়ে বলে আর কিছু বলিনি, ছেলে হলে মেরে তক্তা বানিয়ে দিতাম। 1 বছরে একটুও বদলাওনি, কিন্তু তার আগের ঘটনা কি শুনি। মেয়েটা তো আর এমনি এমনি তোমার শার্টের কলার ধরবে না, তাই না? নিশ্চয়ই তুমি কিছু একটা করেছো। তাহলে শোনো। তারপর ভাবিকে প্রথম থেকে সবকিছু বললাম। এই হচ্ছে ঘটনা। আমি ভাবলাম সরি বলবো, কিন্তু কিছু বলার আগে আমার শার্টের কলার ধরে নিল। আমার শার্টের কলার ধরলে তো কারো নাক রাগ ঠিক থাকে না, কিন্তু মেয়েটাকে পছন্দ হয়েছিল, তাই কিস দিয়ে প্রতিশোধ নিলাম। শয়তান, তোমার ভাই কত ভালো,
কিন্তু তুমি এমন ভিলেন কেন? এত ভালো হয়ে কি হবে বলো ভাবি? এই জগৎ সংসারে ভালো হয়ে কোনো লাভ নেই। আমি ভিলেন, এই ভিলেনই ঠিক আছে, সেটা বড় কথা নয়। কথা হচ্ছে আহ তোমার আর কোনো বোন নেই কেন? নেই, এটাই ভালো হয়েছে। না হলে তোমার পাল্লায় পড়লে না জানি কি হতো। এই জন্যই তো তোমাদের মধ্যে কতবার ঝামেলা বাঁধিয়েছি, ঠিক নেই। তবে ভাবি, তোমাদের ঝগড়াগুলো দেখতে ভালোই লাগে। কোন লেভেলের শয়তান এটা! তোমার বউ যে হয়ে আসবে তার কপালে অনেক দুঃখ আছে, সেটা জানি। আরে শোনো না, কি করেছি। ফেরারি গাড়িটা সেকেন্ড হ্যান্ড শোরুমে বিক্রি করে দিয়েছি। টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছি। ওটা দিয়ে এখন আমার ফ্যাক্টরি বানাবো। কি? আম্মু, ও আম্মু, আপনার ছেলে কি করেছে দেখেন। আম্মু, ও আম্মু, আজকে তো আব্বু আপনাকে বাসা থেকে বের করে তারপর ছাড়বে। ভাবির এমন ডাকাডাকি শুনে বাসার সবাই হাজির। কি হয়েছে? এমন চিৎকার করছো কেন? আপনার ছেলে ফেরারি গাড়িটা নাকি বিক্রি করে এসেছে। আব্বু ফ্যাক্টরির জন্য টাকা দেয়নি, তাই নাকি এই কাজ করেছে। আম্মু, আপনার তো এই বয়সে বাসা ছাড়া করবে নিশ্চিত। আরে, তোমার সাথে মজা করেছে। শাড়ি নিয়ে আসতে দেখলাম না। আমি মুচকি মুচকি হাসি। ভাবি রেগে আমার দিকে তাকিয়ে আছে। আম্মু, আপনি কি আমাকে বাধা দিবেন? বাধা দিলে আপনি কয়েকটা মারেন, আর না বাধা দিলে আমি কয়েক ঘা মারবো। আমি তো কিছুই বলবো না। মারার ইচ্ছে হলে মেরে নাও। আচ্ছা ঠিক আছে। এটা মোটেও ঠিক হচ্ছে না। সোফা থেকে উঠেই দিলাম তো। সবাই দেখি আমাকে মারতে চায়। ভাবি, তোমরা আমাকে মেরে ফেলে সব সম্পত্তি নিয়ে যেতে চাও, তাই তো? ওটা হবে না, বলে দিলাম। আম্মু, আপনি কি কিছু বলবেন? থাক থাক, কারো কিছু বলতে হবে না। আচ্ছা ভাবি, একটা কথা বলবো? না, তোমার কোনো কথাই শুনবো না। তোমার কথা শোনার টাইম আমার কাছে নেই। আহা, রাগ করো কেন? আচ্ছা খেতে দাও, আমার খিদে পেয়েছে। তোমার জন্য খাবার নেই, তুমি খেতে পারবে না। যাও, বাসা থেকে বের হও। ভাবি, তুমি রাগলে না অনেক সুন্দর লাগে। এজন্য ভাইয়া মনে হচ্ছে তোমার প্রেমে পড়েছিল। এইসব কথায় চিড়ে ভিজবে না। তুমি এখন বাসা থেকে বের হও, আর আজকেই তোমার এই বাসার খাবার বন্ধ। আম্মু, খেতে দাও না। আম্মুকে থেকে লাভ নেই। তোমার ছোট ভাই হলে কি এমন করতে পারতে? আমার ছোট ভাই হলে এতক্ষণে মেরে তক্তা বানিয়ে দিতাম। ইমোশনাল ব্ল্যাকমেল করেও লাভ নেই। এত পাষাণ তুমি। আরে খাবার দাও তো, অনেক খিদে পেয়েছে। এসে চেয়ারে বসলাম। ভাবি খাবার বেড়ে দিল, আর বাকি সবাই বসলো। ভাবি এখনো রেগে আছে, তাই আর টু শব্দ করিনি। খাওয়া শেষ করে রুমে এসে আবারও শুয়ে পড়লাম। মুভি দেখতে দেখতে আবারও ঘুমিয়ে পড়ি। বিকেলে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে চুপচাপ বসে আছি আর টিভি দেখছি। একটু পরে আজান দিতে উঠে এসে নামাজ পড়ে এলাম। আম্মু, আপনার ছেলে কিছুটা হলেও পরিবর্তন হয়েছে, তাই না? সেটাই তো দেখছি। নামাজ কবে থেকে পড়া শুরু করেছিস? কিছু মাস আগে গ্রামে মাহফিল ছিল, টাকা পয়সা আছে দেখে বিশেষ অতিথি করেছিল। তারপর ওখানে গিয়েছিলাম। হুজুর জিজ্ঞেস করেছিল নামাজ রোজা ঠিক মতো করি কিনা। না বলতেই হুজুরে কিছু জ্ঞান দিলেন। আমিও তো ভাবলাম একদিন তো মরেই যাব, সাথে তো কিছু যাবে না, সাথে গেলে এই সবই যাবে। তাই ওই আর কি, একটু দিনের পথে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাহ, গুড। আল্লাহ তাহলে তোকে হেদায়েত দিয়েছে। আমি আগামীকাল সকালে চলে যাব। দাদু আর দাদিমা পরে আসবে, কিন্তু আমাকে যাওয়া লাগবে। তুই কি বিজনেসের দায়িত্ব নিবি না? আস্তে আস্তে বিজনেস বড় হচ্ছে, তুইও জয়েন কর। আর পড়াশোনা কি একবারেই বাদ দিয়ে দিলি? ও আচ্ছা, কিন্তু বিজনেসের কি হবে? যতদিন ভাইয়া আর আব্বু আছে ততদিন কি সমস্যা হবে? আমি না হয় গ্রামে খ্যাত খামারি করি, আমার তো বেশ ভালোই লাগছে ওইসব। তোমাদের একদিন দাওয়াত রইলো আমার খামারে। তাই না? আচ্ছা, যাবো একদিন। কিন্তু তুমি বাসায় আসতে চাও না কেন? ফোনে তো কথা হয়, তাই না? তারপর কাজে ব্যস্ত থাকার কারণে আসা হয় না। বলো যে আব্বুর উপর রাগ করে বাসায় আসো না। আরে না ভাবি, তেমন কিছু না। সত্যি বলতে ওই দিকটা সামলাতে গিয়ে অন্য কিছু করা হয়নি। এই পিচ্চির আম্মুর জন্মদিন ছিল, তাই এলাম। ঢং! আমি আর আম্মু তোমাকে বলে বলে ক্লান্ত হয়ে গেছি, তাই এসেছো। তুমি তো এখন
আরো ধরাছোঁয়ার বাইরে হয়ে গেছো। আম্মু, বিয়ে দিয়ে দাও, বউ এখানে রেখে দাও, আর এটাকে গ্রামে। তাহলে দেখবা ঠিকই বউয়ের টানে বাসায় আসবে। আগে জি না, ভাবছি 4 বিয়ে করব। এখন একটাই বিয়ে করলো না, আবার 4 বিয়ের স্বপ্ন দেখে। প্রতিটা ছেলের একই প্রবলেম, 4 বিয়ে করবে। 4 বিয়ে সুন্নাত, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের কাদের বিয়ে করার কথা বলেছেন। এখন ঠিক চুপ হয়ে যাবা, জানি। আরে ধুর, এখনো কি বিয়ের বয়স হয়েছে নাকি আমার? এই ছোট বাচ্চার সামনে কি সব কথা বলো? তুমি অনেক পচা। মানে তোমাকে আর কি যে বলবো, আজকে বিয়ে দিয়ে কয়েক সপ্তাহের রেজাল্ট পাওয়া যাবে, আর উনি নাকি বাচ্চা, শয়তান। এত রেগে যাও কেন? ফোন বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি হৃদয় ফোন দিয়েছে। ফোন রিসিভ করে বললাম, বল। কোথায় আছিস তুই? এই তো বাসায়। তুই কোথায় আছিস? লেকের পাড়ে বসে আছি। আগে যেখানে বসে থাকতাম সেখানে বসে আছি। আরো বাকি বন্ধুরা আছে, কিন্তু তুই কি আসবি? আচ্ছা ঠিক আছে, আসি। ফোনটা কেটে বললাম, থাকো, বাইরে থেকে ঘুরে আসি। উঠে বাইরে চলে এলাম। এসে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাতে বাসায় এলাম। সবার সাথে হাসি তামাশা করে রাত হয়ে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে এলাম। তুই নাকি এখন চলে যাবি? বছর খানেক আগে বাসা থেকে যেতে চাইছিলি না, আর এখন বাসায় আসতে চাইছিস না? আচ্ছা, ওখানে কি এমন আছে রে যে আসতে চাস না? বউ রেখে এসেছিস নাকি? বিয়ে করে নিয়েছিস? করেছি মানে অনেকগুলো বিয়ে করেছি। আর ম্যান ইজ মর্টাল। মানুষ পরিবর্তনশীল না, মানে পিপল আর চেঞ্জেবল। তোকে কি আর বলবো। আচ্ছা যাবি তো যা তাহলে। খাওয়া দাওয়া সেরে চলে এলাম রুমে। এসে রেডি হয়ে নিলাম। তারপর সবার কাছে বিদায় নিয়ে নিজ গাড়িতে করে বেরিয়ে পড়ি নিজ বাসার উদ্দেশ্যে। এই তুই দাঁড়া দাঁড়া। জি আপু বলেন, কিছু কি হয়েছে? এতক্ষণ থেকে তো তোর জন্যই তো অপেক্ষা করছি। তোর বন্ধু কোথায়? শালা কুত্তার বাচ্চার জন্য আমার সব কিছু শেষ। ওটাকে পেলে না খুন করব। আব্বু অনেক বকেছে, আম্মু থাপ্পড় দিয়েছে, বন্ধুরা পচাচ্ছে। ওর জন্য সবাই আমার দিকে কেমন করে যেন তাকায়। আকাশ তো এই ভার্সিটিতে পড়ে না, আপনি ওর বাসায় গিয়ে কথা বলতে পারেন। যদি ওর বাসায় ঢোকার সুযোগ পান তবেই। তবে মনে হয় না কিছু করতে পারবেন। আর আজকে মনে হয় গ্রামে চলে গেল। তুই ওর নাম্বার দে, এই সব কিছু প্রতিশোধ নিয়ে তবেই ছাড়বো। এটা আপনার দিবা স্বপ্ন আপু। প্রতিশোধ নেওয়ার চিন্তা করাই হবে। ওটা ধরাছোঁয়ার বাইরে। আপনার থেকে ওটা বেশি শয়তান আর ডেঞ্জারাস। শুনেন কি করেছিল একবার। আকাশ একটা রিলেশন করত ওর বাবারই বিজনেস পার্টনারের মেয়ের সাথে, কিন্তু মেয়েটা ধোকা দিয়ে দেয়। তাই ওর গলা এমনভাবে চেপে ধরেছিল যে মরেই যেত। আমরা ক্লাসে সবাই মিলে যদি ধরে না ছাড়াতাম তাহলে হয়তো মেরেই ফেলতো। আর থাপ্পড় দিয়ে তো মেয়েটার দুটো দাঁত ফেলেই দিয়েছিল। তুই কি এগুলো বলে আমাকে ভয় দেখাচ্ছিস? ভয় দেখানো নয়, এটাই সত্যি। গতকাল যে আপনি ওর কলার চেপে ধরেছিলেন সেটার জন্য হয়তো এতক্ষণে আপনার নাক অক্ষত থাকতো না, মেরে আপনার নাক ফাটিয়ে দিত। কিন্তু কেন মারেনি জানি না। ওর সাথে এই ক্লাস 2 থেকে বন্ধুত্ব। তখন থেকেই দেখে আসছি যেই আকাশের কলা ধরেছে তারই নাক ফাটিয়েছে, সেটা ছেলে হোক অথবা মেয়ে হোক। সত্যি কথা বলতে অ্যাটিটিউড বেশি, আর বাপের টাকা পয়সা আছে, তাই কোনো কিছুই ভয় পায় না। আমি বলবো, নিজের ভালো চাইলে কখনো প্রতিশোধ নেওয়ার চেষ্টা করিয়েন না। তুই ওর নাম্বার দে। আচ্ছা নেন, 013160। আচ্ছা এই ব্যাপার, আমাকে নিয়ে তোর টেনশন করা লাগবে না। ওটাকে কিভাবে বসে আনতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। আমি গাড়ি চালাচ্ছি, তখন আনোয়ার নাম্বার থেকে ফোন এলো। রং নাম্বার ভেবে রিসিভ করলাম না। আবার আসতে রিসিভ করে, আসসালামু আলাইকুম। জি, কে বলছেন? শালা কুত্তার বাচ্চা, আমার জীবনটাকে জাহান্নাম বানিয়ে তুই কোথায় আছিস? মুখ সামলে কথা বলবেন। আর আপনি কে চিনলাম না। আর গাড়ি দিলে আপনার জিপ টেনে ছিঁড়ে ফেলবো। চেনেন আমাকে? তোকে হাতের কাছে পেলে কি যে করতাম। গতকাল ভার্সিটিতে কি করেছিস ভুলে গেছিস? ওটা আপনার দোষ। আমি আপনাকে আমার কলার ছিঁড়ে দিতে বলেছিলাম। আপনার আর কিছু বলার থাকলে বলেন, না হলে আমি ফোন রাখলাম। আপনার সাথে আবার কিসের কথা? বলেই ফোনটা কেটে গাড়ি চালাতে মন দিলাম। তুই কি যে করবো তোর আমি নিজেও জানি না। তোর সাথে এইসব করার আমার সাথে এইসব করার ফল না তোকে ভালো করে টের পাবো আমি। কি রে, কি হয়েছে? আর আজকে ভার্সিটিতে আসতে আসতে তোর নামে কি শুনছি? যা শুনছিস সবই সত্য।
এই কুত্তা, তোর জন্যই এমন হয়েছে। ছি, ভাবতেই ঘৃণা হচ্ছে, মনে হচ্ছে এই ঠোঁট কেটে ফেলি। তুই ওর সাথে ঝামেলা বাঁধালি কিভাবে? শালা কুত্তার দেমাগ বেশি, আর মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় জানেই না। মেয়েদের কিছু মনেই করে না, থাপ্পড় দিয়ে দিচ্ছে। একটু যে নরমভাবে কথা বলবে তা না, সব সময় রেগে রেগে কথা বলে, অ্যাটিটিউড দেখিয়ে কথা বলে। ওর আম্মু যেহেতু আম্মুর ফ্রেন্ড, সেই সুবাদে আকাশকে একটু একটু চিনি। তবে শোন, গত পরশু দিন ওদের বাসায় পার্টি ছিল। ঠিক তেমনভাবে চিনি না, একটু একটু চিনতাম, কিন্তু দাড়ি রাখার জন্য একটুও চিনতে পারিনি। আর পোশাক একেবারে নর্মাল পরেছিল, তাই আকাশকে ওদের বাসার কাজের লোক ভেবে ড্রিঙ্ক নিয়ে আসতে বলি। আমার এমন কথা শুনে তো রেগে যায়, তারপর শুরু করলো ঝামেলা। আরে ভাই, তুই কে ভালোভাবে বললেই তো বুঝে যায়, কিন্তু না, শুরু করলো ঝামেলা। আমিও কিছু বলতেই দিই থাপ্পড়। গাল লাল হয়েছিল, তাই গতকাল ভার্সিটিতে আসেনি। যখন আকাশের ভাবি এসে পরিচয় দেয় যে এটা আকাশ, তখন বুঝতে পারি। টাকা পয়সা থাকলে এমনই অমানুষ হয়। আমার সাথে কি কি হয়েছে শোন। তারপর তাবাসসুম সবকিছু বলে। সব শুনে রিনা চুপ করে আছে, কি বলবে খুঁজে পাচ্ছে না। একটু চুপ থেকে বলল, কি আর করবি, এখন চুপ থাকাই ভালো, আর মনে হয় না কিছু করতে পারবি। হুম। তারপর আর কি, দুপুরের দিকে বাসায় এসে পৌঁছালাম। আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছিলাম, তাই দুপুরের খাবার চিন্তা করা লাগবে না। তারপর ফ্রেশ হয়ে নামাজ পড়ে এসে খেয়ে দিলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে মাঠের দিকে এলাম। সব ঘুরে ঘুরে দেখি কিষানদের সাথে কথা বললাম আর জিজ্ঞেস করলাম কোথায় কি লাগবে। সন্ধ্যায় আরেক দাদা নাতনি লামিয়া এলো। কিরে, তুই এখানে কি মনে করে? আম্মু পাঠালো রাতে এসে যেন তুমি আমাদের বাসায় খেয়ে যাও। দাদিমা আম্মুকে ফোন দিয়েছিল যেন তোমার খাবার ব্যবস্থা করে দেয়। সব ঠিক আছে, কিন্তু তুই আমার আশেপাশে আসলে এমন লজ্জা পাস কেন? কোথায়? না তো, আমি তোমাকে দেখে কেন লজ্জা পেতে যাব? আর ওখানে কেমন দিনকাল কাটলো? এই তো ভালো। আর আমি খেতে যেতে পারবো না, তুই খাবার দিয়ে যাস। এখন তুই যেতে পারিস। এমন করো কেন? তোমার কাছে আসলেই তুমি তাড়িয়ে দাও। যাবি না, ধরে 19 থেকে 20 করে দেব। খালি ভয় দেখায়। আচ্ছা যাচ্ছি যাচ্ছি, ভাইয়া তোমাকে কিছু বলবো। যা বলবি তাড়াতাড়ি বল, তারপর যা। না থাক, প্রয়োজন নেই, কিছুক্ষণ পরে তোমাকে খাবার দিয়ে যাব। আচ্ছা যা যা। বসে ফোন টিপে দিতে সময় কেটে গেল। কিছুক্ষণ পরে চাচি এসে খাবার দিয়ে যায়। রাতে শুয়ে আছি, তখন এর আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এলো। এসব আলতু ফালতু আইডিতে ফেসবুক ভরে গেছে। এখন কে যে ছেলে আর কে যে মেয়ে বোঝা যায় না। যাই একবার খামারের দিক থেকে চক্কর কেটে আসি। যেই ভাবা সেই কাজ। খামার থেকে ঘুরে এসে সিসিটিভি ফুটেজগুলো চেক করে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে, স্যার, আপনার ছোট ছেলের নামে একটা অভিযোগ আছে। হোয়াট? আপনি কি আমার সাথে ফাজলামি করছেন? আমার ছেলে কি করেছে শুনি? আর আমার ছেলে তো এখানে থাকে না, তাহলে আবার কার কি করবে? আপনার মনে হয় আবার সব কিছু ছেড়ে আপনার সাথে এখানে ফাইজলামি করতে আসব? আমার মেয়ে আপনার ছেলের নামে অভিযোগ করেছে। কি অভিযোগ আগে তো শুনি। আপনি এই পিঠটা দেখেন, দেখেন আপনার ছেলে কি করেছে। যদিও আমি এটা অনলাইন থেকে গতকাল রাতে সরিয়ে ফেলার নির্দেশ দিয়ে দিয়েছি, কিন্তু ভার্সিটিতে তার ফ্রেন্ড সার্কেল মজা করে উপহাস করে, তাই বাধ্য হয়ে আমাকে এই সব বলে এবং কিছু একটা করার ব্যবস্থা করতে বলে। এখন আমাকে আপনি কি করতে বলছেন? আপনার মনে হয় আমার ছেলে এসে মাপ চাইলেই কিছুদিন পর সব কিছু ঠিক হয়ে যাবে? আর আমার ছেলে 2 দিনের জন্য বাসায় এসেছিল, আবার গ্রামে চলে গেছে। যদিও আমার কথা শোনে না। যদি আপনার কিছু করার থাকে তাহলে করতে পারেন। আপনি আপনার ব্যবস্থা নেন, বাকিটা আমি দেখব। কী আর করবো স্যার, কিছু করতে গেলেই তো সমস্যা। মন্ত্রী আপনার বিয়ায়, আর এতটা অপরাধ করেনি যে আমি কিছু করব। স্যার, কিছু করার চিন্তা ভাবনা করিয়েন না, না হলে আপনার অস্তিত্ব নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। আমার ছোট ভাই যখন এমন করেছে, তখন নিশ্চয়ই আপনার মেয়েকে আমার ছোট ভাইয়ের পছন্দ হয়েছে। শুধু শুধু কোনো মেয়েকে এমন ভাবে কিস করবে না। আমার ছোট ভাইয়ের এতটাও রুচি খারাপ না যে যাকে তাকে কিস করবে। আর আপনার মেয়ে যদি কিছু না বলে থাকে, তাহলে তো এমন করার কথা নয়। নিশ্চয়ই আপনার মেয়েরও কিছু না কিছু দোষ আছে। হুট করে তো কারোর সাথে এমন করার কথা নয়, তাই না? বা আপনার মেয়ে তো দেখি বেশ সুন্দর আছে, চাইলে আমার ছোট ভাইয়ের সাথে বিয়ে দিতে পারেন। কি বলিস তুই?
মাথা ঠিক আছে? এটা কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না? তোমার ছোট ছেলের কি বিয়ে দিবে না? ওই শয়তানকে চিনিস না তুই। আমি রাজি হলেও যদি আকাশ রাজি না হয়, আর তোর মনে হয় আমাদের কথা শুনবে? আমি যতটুকু জানি আকাশের ওই মেয়েকে পছন্দ হয়েছে। আশা করি ও রিজেক্ট করবে না। তবে ওই মেয়েকে গ্রামে পাঠিয়ে দেখতে পারো যদি কোনো কাজ হয়। আর মেয়েটাও সুন্দর আছে, ওর সাথে মানাবে ভালো। আমি তো এটাই চাইছিলাম। ইশতিয়াক সাহেব, আপনাদের পরিবারের মধ্যে ঢুকতে পারলে কি আর চাই? কি যে বলবো বুঝতে পারছি না। ডিআইজি সাহেব, আপনার মেয়ে কি রাজি হবে? হবে না কেন? আমি বললে আমার কথা শুনবে। বুঝলাম, আপনার মেয়েকে গ্রামে যেতে হবে এবং দেখতে হবে আকাশের রিয়াকশন। যদি সত্যি আপনার মেয়েকে পছন্দ করে তাহলে কোনো প্রবলেম হবে না, কিন্তু যদি ও পছন্দ না করে তাহলে আমাদের কিছু করার নেই। আমার দাদা আর দাদিমা 2 দিন পর গ্রামের বাসায় যাবে, তখন আপনার মেয়েকে তাদের সাথে পাঠিয়ে দিব। কিন্তু কথা হচ্ছে ইশতিয়াক সাহেব, আপনার ছেলে গ্রামে কি করে? এ অনেক ঘটনা। ওর শাস্তি হিসেবে গ্রামে পাঠিয়েছিলাম, কিন্তু আকাশকে শাস্তি দেওয়ার পরিবর্তে মনে হচ্ছে শান্তি দিয়েছি। গ্রামে ক্ষেত খামারি করছে, ওগুলোই দেখাশোনা করছে। বলছি অফিসে বসতে, কিন্তু শুনছেই না। এখন বাসায় আসতে চায় না। ওখানে আবার কোটি টাকার প্রজেক্ট দাঁড় করিয়েছে। ও আচ্ছা, বা ভালোই তো কাজের আছে। কাজের কি না জানি না, কিন্তু অনেক ঘাটতেরা, কারোর কথাই শোনে না। ওর কাছে যেটা ভালো লাগে সেটাই করে। আচ্ছা, সেটা বড় কথা না। কথা হচ্ছে আপনি আপনার মেয়েকে সব কিছু বলেন। জি স্যার। আচ্ছা, এখন আমি উঠি, অনেক কাজ আছে। ডিআইজি চলে গেল। ডিআইজি যেতেই, তুই কি দেখে ওনার মেয়ের সাথে আকাশের বিয়ের প্রস্তাব দিলি? অনেক কিছুর কারণ আছে। অনেক কাজে আইনি ঝামেলা পড়ে এগুলো থেকে বেঁচে যাব। আর তোমার ছেলে ওই মেয়েকে পছন্দ করে, তাই আরো এমনভাবে প্রস্তাব দেওয়া। 3 দিন খুব ভালোভাবেই কেটে গেল। দুপুরে মাঠে কাজ করেছে। কাজ করতে বলতে অন্যর জমিতে ট্রাক্টর দিয়ে চাষ দিচ্ছি, ওগুলো উপর ইনকাম। 11টায় দাদু ফোন দিয়ে বলেছিল যে তারা নাকি এসে পৌঁছেছে। বিশ্রাম, তারপর খাওয়া দাওয়া সেরে আমার জমিটুকু চাষ করব। কাজ শেষ করে গাছের নিচে এসে বসলাম। শরীর ঘেমে নেমে একাকার হয়ে গেছে। মাথা থেকে ঘাম গড়িয়ে গড়িয়ে পড়ছে, আর সেই সাথে শিশির করে বাতাস বইছে। যখন বাতাসে দমকা হাওয়া আসছে তখন প্রাণ জড়িয়ে যাচ্ছে। শরীরটা একদম শীতল হয়ে যাচ্ছে। যদি এখানে শুয়ে যাই তাহলে হয়তো 2-1 মিনিটের মধ্যে ঘুম চলে আসবে। দাদু খাবার নিয়ে আসবে, তাই একটু শুয়ে যাই। মাঠে কেন জানি খেতে অনেক ভালো লাগে, আর অনেক খাবারও খাওয়া যায়। কেন এত ভালো লাগে জানি না, হয়তো প্রকৃতির কারণে। কখন যে চোখ লেগে গেছে জানি না। হঠাৎ কারো স্পর্শে ঘুম ভাঙলো, কিন্তু এত আলতো করে ছুঁয়ে দেয় কে? শরীরের ওপর কি সাপ উঠো নাকি? ভয় তো আতারাম খাতা ছাড়া না। চোখ খুলে দেখি, যদি একটু এদিক ওদিক হয় তাহলে আমাকে মাটির নিচে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ধীরে ধীরে চোখ খুলে ভূত, ও বাবা গো, ও মা গো, ভূতে ধরলো গো। আয়তুল কুচি থেকে অন্যান্য যা আছে মনে পড়ছে সব বলে দিলাম। উঠে দৌড় দিতে যাব, কিন্তু আমার ওপর বসে আমাকে চেপে ধরেছে। এই তুই এসব কি করিস? ছাড়, বাঁচাও বাঁচাও, ভূতে ধরলো আমাকে। মেয়েটা আমার মুখ চেপে ধরে বলল, কে রে শালা, খুব শান্তিতে ঘুমানো হচ্ছে তাই না? তো শান্তির মাকে মারতে এসেছেন। আমার মুখ থেকে হাত সরিয়ে বললাম, এটা গ্রাম, এখানে যা ইচ্ছা তাই করা যায় না। গ্রামের ভিতরে একটা সম্মান আছে আমার, আশা করি সেটাই আঘাত করবেন না। এখন আমার উপর থেকে আপনি নামেন। আমার কথা শুনে আমার উপর সরে গিয়ে বলল, বাহ, অনেক সুন্দর বাতাস বইছে তো। মনটা জড়িয়ে গেল। ইট পাথরের শহরে তো এগুলো সোনার হরিণের মতো। এমন পরিস্থিতিতে সুন্দর একটা ঘুম আসবে, এখানে একটা বিছানা থাকলে ঘুমানো যেত। ঘুমাতে ইচ্ছে হলে ওই যে টং আছে, ওখানে গিয়ে ঘুমিয়ে পড়েন, কিন্তু গদি বা আর কিছু পাবেন না। টঙের ওপর শুয়ে থাকা লাগবে। থাক, আর শোয়ার প্রয়োজন নেই। দেখা গেল সত্যি সত্যি ঘুমিয়ে গেলাম, আর কোথায় থেকে শিয়াল এসে আমাকে ধরে টানাটানি শুরু করে দিল, তখন বিপদ। এসব কিছু ঠিক আছে, কিন্তু আপনি এখানে কিভাবে? আমার দাদা শ্বশুর এবং দাদি শাশুড়ির সাথে এসেছে। হোয়াট? দাদি শাশুড়ি আর দাদা শ্বশুর মানে? তুমি আমার হবু বর, এতটুকুই জানো না? আমাকে তোমার খেয়াল রাখার জন্যই তোমার পরিবার পাঠিয়েছে। তাবাসসুম মেয়েটার কথা শুনে ওনার দিকে তাকিয়ে আছি। ও আচ্ছা, এই ব্যাপার। সব কিছুই আছে, কিন্তু ধোকা দেওয়ার চেষ্টা করিয়েন না, করলে সেদিন হবে এই পৃথিবীতে আপনার শেষ দিন। শালা খচ্চর বেটা সবসময় ভয় দেখায়। আচ্ছা খেয়ে নাও, তোমার জন্য খাবার নিয়ে এসেছি।
আপনি জানলেন কিভাবে যে আমি এখানে? আপনি তো এইসব কিছু চেনেন না। দাদু আমাকে রেখে ওই সাইডে গেল আর আগে বললো তুমি এখানে আছো। আপনি সব কিছু ভুলে গেলেন কিভাবে? আপনার না বয়ফ্রেন্ড আছে? না, আপনাকে আমার বিশ্বাস হচ্ছে না। দুদিনে যদি আপনার বয়ফ্রেন্ডকে ভুলে যেতে পারেন তাহলে আপনি আমাকেও ছেড়ে যেতে পারেন। আমার কোনো বয়ফ্রেন্ড নেই তো। তখন তোমাকে মিথ্যে বলেছি। কেউ সাহস পায় না প্রপোজ করার। আমার বাবা একজন ডিআইজি, তার ভয়ে কেউ পাশেই আসে না। হৃদয় না বলল আপনার বাবা ভার্সিটির সহসভাপতি? শালা ওটাও মিথ্যা বলেছে। আর বয়ফ্রেন্ড আছে কিনা আজকের মধ্যে খবর পেয়ে যাব। সে যাই হোক, প্রতিশোধ নেওয়ার জন্য খাবারে বিষ অথবা থুতু মিশিয়ে দেননি তো? তুমি আমার হবু বর, খাবারে বিষ দিতে যাবো কেন? আর থুতু মিশলে কি হবে শুনি? লিপকিসের সময় তো ঠিকই। আচ্ছা, তখন মধু লেগেছে তাই না? ছি, কি সব বলে। কিন্তু আপনি তো আমার সিনিয়র, এটা কেমন যেন লাগছে। কেমন লাগছে শুনি? সিনিয়র গার্লফ্রেন্ড বা বউ হলে অনেক ফায়দা, বুঝেছো? যেমন তুমি কিছু চাওয়ার আগেই পেয়ে যাবা, কিছু বলার আগেই বুঝে যাবে। আচ্ছা, অত কথা বাদ, এখন খেয়ে নাও। না, আমার কেমন সন্দেহ আছে, কোথায় একটা ঘরটা লাগছে। আচ্ছা, তো সন্দেহ হচ্ছে, তখন আমি আগে খাচ্ছি। তাবাসসুম 2টা প্লেট বের করলো, তারপর খাবার বেড়ে একটা প্লেট নিয়ে খেতে লাগলো। সবকিছু কেমন যেন স্বপ্নের মতো লাগছে। আমিও খেতে লাগলাম। খাওয়া শেষ করে বললাম, এবার কি করবেন শুনি? এখানে বসে থাকতে অনেক ভালো লাগছে, এখানেই বসে থাকবো। আরে না, আসেন আমার সাথে। ট্রাক্টরে বসে আপনি চাষ দেখবেন, এগুলো দাদু নিয়ে চলে যাবে। আপনি আমার সাথে আসেন। আপনি শুধু যেভাবে সবকিছু নিয়ে এসেছিলেন ওভাবে বেঁধে রেখে দেন। ওখান থেকে উঠে ট্রাক্টরের উপর উঠে ট্রাক্টর স্টার্ট দিয়ে বললাম, এসে এখানে বসেন। না, আমার ভয় করছে, যদি পড়ে যায় তখন কি হবে? পড়বেন না, আসেন তো। ভালোভাবে ধরে থাকবেন, তাহলেই হবে। তাবাসসুম আমার কথা শুনে ভয়ে ভয়ে উপরে উঠে বসলো। ডিস্টার্ব করবেন না, তাহলেই হলো। তারপর আর কি, আবার শুরু করলাম চাষ। তাবাসসুম চুপচাপ বসে আছে আর সবকিছু দেখছে। একটু পরে চাষ শেষ হলে, এখানে কি লাগবে? এখানে আগাম রবি শস্য বীজ বপন করব। এবার চলেন বাসায় যাওয়া যাক। তারপর বাসায় এসে একটু বিশ্রাম নিয়ে গোসল করার জন্য এলাম। ওয়াশরুমের ভিতরে এসে মুখ হা হয়ে গেছে। তাবাসসুম আমার দিকে তাকিয়ে আছে আর মিটমিট করে হাসছে। ও শুধু তোয়ালে পেঁচিয়ে আসে। ঘুরে আসে যাব, তখন হাত ধরে বলল, কোথায় যাও মোনা? আপনি দরজা লাগিয়ে শাওয়ার নেবেন না? আমি তোয়ালে পেঁচিয়ে দরজা লাগাতে যাব, তার আগেই তুমি আসলে। আর এই মুহূর্তে বাসাতে কেউ নেই। দাদা আর দাদিমা থাকলেও তারা ঘুমাচ্ছে। আমি জানি তুমি ছাড়া কেউ আসবে না, তাই দরজা খুলেই চেঞ্জ করছি। লুচু মেয়ে, আপনি গোসল করেন, আমি পরে আসি। আগে জি না, এখানে গোসল করবো। তাই না? দিলাম ওর তোয়ালেতে হাত। টান দিতে যাব, তার আগেই ধরে নিল। আমি অতটাও ভালো মানুষ না, বুঝেছেন? আই এম মিস্টার ডেভিল। ছাড়ো শয়তান ছেলে। আরে ছাড়ো না, এমন ভাবে ধরেছো কেন? তোয়ালে খুলে যাবে তো। কেন, একসাথে গোসল করবেন না? আসেন একসাথে গোসল করি। আরে ছাড়ো না, আর কখনো এমন বলবো না। বিয়ের আগে তো না, কিন্তু বিয়ের পরে কোনো ছাড়া চাইনি। কিন্তু এখন ছাড়ো প্লিজ, অনেক লজ্জা করছে। আরে বিয়ের পর তো দেখবো, এখন দেখলে সমস্যা কি? আমি সবকিছু দেখবো, তারপর ছাড়বো, তার আগে না। আরে তোয়ালে ছাড়ো না। না না না, আমি দেখবো তারপর ছাড়বো। ঠেলতে ঠেলতে দেয়ালের সাথে চেপে ধরলাম। তাবাসসুমের ঠোঁটের দিকে তাকিয়ে আছে। ওর ঠোঁট কেমন চুম্বকের মতো আকর্ষণ করছে। আর কথা বাড়ালাম না, ওর ঠোঁটের উপর আক্রমণ করলাম। একটু পরে ছেড়ে দিয়ে দেখি তাবাসসুম আমার দিকে কামনার দৃষ্টিতে তাকিয়ে আছে। এই রে, খাইছে রে, এটা মোটেও ঠিক নয়। ওর থেকে সরতে যাব, তখন আমাকে ধরে নিয়ে বলল, কোথায় যাও শোনা? আমাকে এমন অবস্থায় রেখে তোমাকে কোথাও যেতে দিচ্ছি না। আমার চাহিদা পূরণ করে তারপরেই তুমি যাবে। এই না না না, এইটা ঠিক না। আমাকে ছেড়ে দেন। আমি জানতাম না আপনি উত্তেজিত হয়ে আছেন। আমি তো বারণ করছিলাম, কিন্তু শোনোনি। এখন তুমি যেতে পারবে না। কিছু বোঝার আগে তাবাসসুম তার সাথে আমাকে চেপে ধরলো আর আমার ঠোঁটের উপর আক্রমণ করলো। রেসপন্স করতেই দিল একটা কামড়, আমিও দিলাম কামড়। একটু পরে ছেড়ে দিতেই আমিও ছেড়ে দূরে সরে গেলাম। আরে এখনো হয়নি, তুমি কোথায় যাচ্ছ? এখনো কিছু শুরুই করলাম না, আর তার আগে তুমি শেষ করে দিতে চাইছো? আরে না না, এর থেকে বেশি কিছু না। আমি দরজা খুলে বের হয়ে গেলাম। কি সাংঘাতিক, ঠোঁট মনে হচ্ছে ফুলে যাবে। যদিও জোরে কামড় দেয়নি, তবে আমি জোরেই কামড় দিয়েছি। বেরিয়ে এসে বাইরে বসে থাকলাম। একটু পর তাবাসসুম ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। এসে বলল, কুত্তা কত জোরে কামড় দিয়েছে যে রক্ত বের করে দিয়েছে। আমি কি এত জোরে তোমার ঠোঁটে কামড় দিয়েছিলাম? তো আপনি কামড় দিলেন কেন? ওটা প্রতিশোধ।
তাই বলে এত জোরে কামড় দিবা? এর প্রতিশোধ পরে নিব। যাও যাও। তারপর আমি এসে গোসল সেরে রুমে এসে দেখি তাবাসুম আমার বিছানায় শুয়ে আছে। তুমি আমার বিছানায় কেন? মন চাইলো তাই এখানে এলাম। কেন, কোনো সমস্যা? সমস্যা। বিয়ের আগে এসব কিছু ঠিক না। যা করেছি ওগুলো ভুল। এখন যদি ঘুমাও তাহলে তোমাকে যে রুমে থাকতে বলেছে ওই রুমে গিয়ে ঘুমাও। একটু বিশ্রাম নিতে পারবো না, উঠে আবার বাজারে যাওয়া লাগবে। আশা করি তুমি বুঝছো। সত্যি আমি কোনো ডিস্টার্ব করবো না, আমি কোনো কিছুই করবো না। নাটক কম করো প্রিয়। নিজেকেই বিশ্বাস করি না মাঝে মধ্যে, আর আমি তোমাকে বিশ্বাস করব? এই বিষয়ে বিশ্বাস করার প্রশ্নই আসে না। আরে যাও না, এমন করো কেন? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। তাবাসুম চলে গেল। আমি শুয়ে ফেসবুক স্ক্রল করতে করতে ঘুমিয়ে পড়ি। বিকেলে বাইক নিয়ে বের হতে যাব, তখন কোথায় যাবা গো? বাজারে যাব। নিয়ে যেতে পারবো না, বাসায় থাকতে হবে, কারণ আমি যাব কাজে। ভাইয়া, উনি কে? ওটা আপনার ভাই হলে আমি আপনার ভাবি। কি, বিয়ে হলো কবে? আমার জানা মতে তো এখনো আকাশ ভাইয়ার বিয়ে হয়নি। হয়নি, তবে সামনে হবে। তোমরা দুজনে পরিচিত হলে হয়ে নাও। আমি এখন বাজারে যাই। ওদের ওখান থেকে চলে আসি বাজারে। বাজারে এসে কীটনাশকের দোকানে এলাম। ওখানে প্রয়োজনীয় কীটনাশক নিয়ে মুদির দোকানে এলাম গরুর জন্য কিছু খাবার নিতে হবে, তাই যা যা লাগবে সবকিছু নিয়ে নিলাম। তারপর আনুষঙ্গিক যে কাজগুলো ছিল ওগুলো সেরে নিলাম। এর ভিতরে গাড়িতে করে সবকিছু বাসায় পাঠিয়ে দিয়েছি। আমার দিনগুলো এমনভাবে যাচ্ছে, কি নেওয়া যায় কি নেওয়া যায়। মেয়ে মানুষ, নিশ্চিত ফুচকা খেতে ভালোবাসবে। মাগরিবের নামাজ পড়ে ফুচকার দোকানে এসে আলাদা আলাদা করে সবকিছু নিয়ে চলে আসি বাসায়। রুমে আসতেই তাবাসুম আমার রুমে এলো। এসেই বলল, তোমার কাজিন মনে হয় তোমাকে পছন্দ করে। বেচারি আমাকে এখানে দিয়ে বেশ বড়সড় একটা ধাক্কা খেয়েছে। কে জানি, হতে পারে। জানি না কি খেতে পছন্দ করো, তাই বাজার থেকে ফুচকা নিয়ে এলাম। আমার কথা শুনে তাবাসুমের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ওর ঠোঁট কেমন ফোলা ফোলা লাগছে, মনে হচ্ছে তখন কামড় দিয়েতে ঠোঁট ফুলে গেছে। ও ঠোঁট ফুলে যাওয়া দেখে হেসে দিলাম। তুমি এমনভাবে হাসছো কেন? তোমার ঠোঁট ফুললো কিভাবে? নাটক করো তুমি। তখন কামড় দিয়ে বলো তোর কিভাবে ফুললো। আহা, রেগে যাও কেন তবে? এখন লিপ কিস করতে যাবে আরো? চিন্তা করিও না, ঠিক হয়ে যাবে। এগুলো নিয়ে যাও, সবকিছু রেডি করে খেয়ে নাও। আচ্ছা দাদিমা কি এগুলো খায়? না, এইসব নাকি খেতে পারে না, এগুলো পছন্দ করে না। এখানে ফল আছে, তুমি এগুলো নিয়ে গিয়ে দাও, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি ফুচকা খাও না? খাই, তবে এখন কিছু খেতে ইচ্ছে করছে না। তুমি খেয়ে নাও, তাহলেই হবে। তাবাসুম সবকিছু নিয়ে চলে গেল। আমি বিছানায় বসে সবকিছু হিসাব করে ডায়েরি করে নিলাম। ডায়েরি করার একটাই কারণ, কত খরচ করে কত লাভ হয় আর লোকসান হয় সেটাই দেখার। আমি পাই টু পাই হিসাব রাখি। একটু পরে তাবাসুম সবকিছু সাজিয়ে রুমে এলো। একটা করে নিচ্ছে আর আমাকে ইশারা করে বলছে খাবে কিনা, আর নিজে খেয়ে নিচ্ছে। খেলে এমন কিছু খাবো যেটা তুমি আশাও করেনি। ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি আম্মু ফোন দিয়েছে। রিসিভ করে সালাম দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছো আম্মু? আমি তো ভালো, কিন্তু তোর কি অবস্থা? আমার তো ভালো, কিন্তু তোমরা এটাকে কি পাঠিয়েছো? কেন, গিফটটা পছন্দ হয়নি? হয়েছে, কিন্তু এটার খোঁজ পেলে কোথায়? ওর আব্বু নিজে থেকে এসেছিল তোর আব্বুর অফিসে। ওখানে তাদের ভিতরে কি কথা হয় জানি না, তারপর বাসায় এসে সব কিছু বলে। বিশেষ করে তোর ভাইয়া আরও পাঠিয়েছে। আচ্ছা, তোর কি পছন্দ হয়েছে? বিয়ের বিষয়ে কথা বলবো। এত তাড়াতাড়ি বিয়ে কেন? তখন ভাবি পাশ থেকে বলে উঠলো, তুমি যে ছেলে, দেখা গেল বিয়ের আগেই আম্মুকে দাদি ডাক শুনিয়ে দিলা। ওই মেয়ের উপর ভরসা থাকলেও তোমার উপর বিন্দু পরিমাণে ভরসা নেই ভাই। আর ওই মেয়ে যে সুন্দর আর হট, তুমি এমনিতেই জ্বলে পড়ে যাবা। আম্মু, এসব মশামাছি কোথা থেকে আসে? মারতে পারো না চাটি? ইলেকট্রনিক ব্যাট নেই, ওইগুলো ইউজ করতে পারো না? উচিত কথা বলছি তো, তাই এসব সহ্য হচ্ছে না। আরে এত তাড়াতাড়ি কিসের বিয়ে? আগে আমাদের কেমিস্ট্রি জমুক। তোমার কেমিস্ট্রি জমতে জমতে উৎপাদন হয়ে যাবে। যা জমাবা জমাও, বিয়ের পর, এর আগে না। এই মশাটা এত যে কানের পাশে ঘ্যান ঘ্যান করছে, ইচ্ছে করছে একটা চাটি দিই। আসো না তুমি, কে কাকে চাটে দেয় তখন দেখবো। তুমি এখন কি বলছো বলো? বিয়ের কথা বলবা? আর কয়েকদিন পরে জানাচ্ছি, আগে দেখতে হবে না? আবার মাইন্ড অন্যদিকে নিয়ে যেও না, পজিটিভ দিকে ভাবো। আমি তোমাদের কয়েকদিন পরে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে। মেয়েটা কোথায়?
গিয়ে ফোনটা দে, একটু কথা বলি। আচ্ছা ঠিক আছে। উঠে গিয়ে ফোন দিয়ে বললাম, আম্মু কি বলবে শোনেন। তাবাসসুম ফোন নিয়ে বাইরে চলে গেল। একটু পরে, এই শোনো, ওই শয়তানের সাথে এতটাও চিপকে যেও না, না হলে বিয়ের আগেই দেখবা প্রেগনেন্ট হয়ে গেছো। আর ওখানে তো তোমাদের দেখার কেউ নেই। ওই বুড়া বুড়ি তো নিজেদের নিয়ে ব্যস্ত। আহা, শেষ বয়সে এসে কি প্রেম! যে যাই হোক, আমি কি বললাম মাথায় থাকে যেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভাবি। আর যদি কোনো বিষয় নিয়ে অতিরিক্ত রেগে থাকি তাহলে ওখান থেকে কেটে পড়বা। ওটাই তোমার জন্য বেটার অপশন। রেগে গেলে কি করে নিজেও জানে না। আচ্ছা ঠিক আছে ভাবি। আচ্ছা, ওখানে কেমন লাগছে বলো? গ্রামটা অনেক সুন্দর। ইস, দুপুরে কত যে ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। কি সুন্দর, মনকে শীতল করা বাতাস। এখানে না আসলে বুঝতেই পারতাম না। আচ্ছা ভাবি, আপনি কখনো এসেছেন গ্রামে? না, ভাবছি বেবি বড় হোক আর একটু, তারপর না হয় যাব। আমার দেবরকে পছন্দ হয়েছে তোমার? হয়েছে, কিন্তু ভাবি আপনার দেবর অনেক শয়তান। আমাকে বলে যদি ছেড়ে যায় সেদিন নাকি আমার এই পৃথিবীর শেষ দিন। কেন, ছেড়ে যাবার ইচ্ছে আছে নাকি? আরে না, কিন্তু কেন এই কথা বললো বুঝলাম না। আকাশের একটা গার্লফ্রেন্ড ছিল, মেয়েটা ধোকা দিয়েছিল। তাই রাগে মেয়েটাকে তো প্রায় মেরেই ফেলেছিল। তাই বললাম রেগে গেলে দূরে থাকিও। আর তুমি কেমন করে মানিয়ে নিবা সেটা তুমি ভালো করে জানো। জি বুঝলাম। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো তাহলে, আর সাবধানে থাকিও। আর যদি কিছু করো তাহলে প্রোটেকশন ইউজ করিও। আরে না ভাবি, ওইসব কিছু হবে না। আচ্ছা যাই, এখন বাইরে আম্মুকে ফোন দিয়ে আসি। ফোন কেটে তাবাসসুম রুমে এসে আমার দিকে ফোন এগিয়ে দিল। আমি ফোন নিয়ে বললাম, কি এমন কথা ছিল যে বাইরে যেতে হয়েছিল? গোপন কোনো কথা থাকতেই পারে। আচ্ছা, তোমার গার্লফ্রেন্ড কেন তোমাকে ছেড়ে গিয়েছিল? তাবাসসুমের কথা শুনে ওর দিকে একবার তাকিয়ে বললাম, জানি না, হয়তো আমার থেকে বেটার অপশন পেয়েছে তাই। হতেও পারে, কিন্তু তুমি এমন ভাবে তাকাও কেন সেটাই তো বুঝলাম না। আচ্ছা, দেখলাম না আমাকে বিয়ে করতে চাওয়ার কারণ। অনেক কারণ আছে। প্রস্তাব তুমি রাখলে আমি রিজেক্ট করার কারণ দেখতে পেলাম না, তাই হ্যাঁ বলে দিলাম। পরের দিন তো খুব চেঁচামেচি করেছিলেন আমার সাথে। করবো না কেন? ক্লাসমেটগুলো আমাকে পছাচ্ছিল। আর কি যেন আমাদের এরকম অবস্থার পিক আমাদের ভার্সিটির পেজে দিয়ে দিয়েছিল। বুঝলাম, আমার কাছে যদি কোনো কিছু নাই থাকে, মানে কোনো কারণে যদি সবকিছুতেই শূন্য হয়ে যায়, যেমন টাকা পয়সা ধন সম্পদ, তখন তুমি কি করবে? কি আর করব, তোমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আবার সবকিছু করার চেষ্টা করব। তোমাকে ভেঙে পড়তে দেব না, খুঁটি হয়ে দাঁড়াবো। আর দোয়া করব যেন সবকিছু আগের মতো ঠিকঠাক হয়ে যায়। এটা মন থেকে বললা না বিশেষ অর্জন করার জন্য? সময় হলেই বুঝে যাবা। তবে আমাকে ভালোবাসতে হবে, আদর করতে হবে, অবহেলা করলে কিন্তু হবে না। আচ্ছা জি বুঝলাম। আমি রেগে গেলে কিন্তু কিছু মনে থাকে না। যদি দেখি কোনো কিছু নিয়ে রেগে গেছি, কখনো কিছু বলবা না, চুপচাপ তুমি তোমার কাজ করবা আর ওই মুহূর্তে দূরে দূরে থাকবা। এগুলো মাথায় রাখবা, তাহলেই হবে। বুঝলাম। আচ্ছা, বাসায় রান্না কি করে? এখন পর্যন্ত দাদি নিজেই করে। আরে বাসায় সবকিছু আছে, আব্বু সবকিছু কিনে পাঠিয়ে দিয়েছে। আব্বু বলেছিল বুড়ো বুড়িকে আমাদের সাথে থাকতে, কিন্তু তারা নাকি গ্রাম ছেড়ে যাবে না, তাই আব্বু এখানে সব ধরনের ব্যবস্থা করে রেখেছে। তুমি কি এখানে থাকবে না শহরে? শহরে তো যাওয়া লাগবে, তবে এখন না। আব্বু যেহেতু এখনো সামলাতে পারছে, ততক্ষণ পর্যন্ত তো আমাকে ওগুলো নিয়ে ভাবতে হবে না। তবে ভাগ বন্টন নিয়ে সমস্যা হবে। যেমন ভাইয়া পরিশ্রম করেছে, সে বিজনেসে সময় দিচ্ছে, তা থেকে তো মুনাফা বাড়ছে। ভাইয়া যদি ওগুলো থেকে বেরিয়ে আলাদাভাবে বিজনেস করতো, তাহলে তার আলাদা ব্যাংক ব্যালেন্স থাকতো। যেমন আমি এখানে সবকিছু করছি, এগুলো তো ভাইয়া ভাগ চাইবে না। এগুলো সবকিছুই আমার। মনে হয় না আমরা দুই ভাই বিজনেস নিয়ে ঝামেলা করব, কিন্তু তোমাদের কারণে ঝামেলা হতে পারে। হয় তুমি আমার কান পড়া দিবা, আর না হলে ভাবি ভাইয়ের কান পড়া দিবে। তোমরা দুজনে যদি ঠিকঠাক থাকো, তাহলে ইনশাল্লাহ আমাদের মাঝে ঝামেলা হবে না। বাকিটা আল্লাহই ভালো জানেন। তোমরা যদি মিলেমিশে থাকো, তাহলে আশা করা যায় কোনো ঝামেলা হবে না। আর আমাদের দুই ভাইকে কেউ কোনোদিন ঠেকাতে পারবে না। হুমকি ধামকি তো দূরের কথা, আর আমাদের দিকে চোখ তুলে তাকাবে বর্তমানে এমন কেউ নেই। কারণ তোমার আব্বু ডিএসি, আর ভাবির আব্বু মন্ত্রী, আর আমার বাপের তো টাকার গরম আছেই। পাওয়ার আর পাওয়ার, তার জন্য তুমি এমন শয়তান, তাই তো? কাউকে কিছু মনে করো না?
এটা ভুল যে আমাকে সম্মান দেয় সে সম্মান এটা ভুল যে আমাকে সম্মান দেয় সে সম্মান পায়, যে আমার সাথে অসভ্যতামি করে ওর খবর আছে। এসার সময় হয়ে আসলো, তাই উঠে বললাম আমি নামাজ পড়তে যাব। আচ্ছা, তুমি নামাজ পড়ো না? না, আসলে পড়া হয় না আসলে বাসায়। ও আচ্ছা, আমি যেহেতু নামাজি সেহেতু তোমাকেও হতে হবে। এখন বা আজ থেকেই বলছি না, কিন্তু অভ্যাস করতে হবে। জি বুঝলাম, আমি তো কোরআন পড়তেই পারি না। আমিও জানতাম না, আমিও শিখেছি। তুমি দাদিকে বলবা শিখিয়ে দেবে। আশা করি যতদিন বা যত বছর আছি ততদিনই শিখে যাবা। চলে আসি নামাজে, তারপর নামাজ শেষ করে সবাই একসাথে খেয়ে নিলাম। একটু আগামীকালের বিষয়ে দাদুর সাথে কথা বলে রুমে চলে এলাম। কি রে, তুই কি করিস? এই তো খেয়ে শুয়ে আছি। তোর কি অবস্থা, তুই কি করিস? কি আর করব, বসের সাথে চ্যাট করি আর তোর সাথে ফোনে কথা বলি। ওখানে থাকতে তোর খারাপ লাগে না? গ্রাম কেমন আর লাগবে শুনি? আরে না, অনেক ভালো লাগছে। তাহলে শোন কি হয়েছে দুপুরে। এইসব কিছু আমার তো এই পরিবারটা ভালোই লাগছিল, মনে হচ্ছে গ্রামেই থাকতে হবে রে। সব গ্রাম থেকে শহরে থাকতে আসে, আর তুই কিনা শহর ছেড়ে গ্রামে থাকতে চাস? কি আজব মানুষ মাইরি! এত বড় বাড়িতে বিয়ে করতে যাচ্ছিস, অনেকগুলো চাকর থাকবে, গাড়ি থাকবে, প্রতিদিন শপিংয়ে যাবি, এখানে ওখানে ঘুরবি, তা না করে গ্রামে থেকে নিজের হাত পুড়িয়ে রান্না করবি, ঘেমে নিয়ে একাকার হয়ে যাবি। তুই খারাপ কিছু বলছিস না, কিন্তু এখানে শহরের মতোই সব কিছু সুবিধা আছে। আর যতটুকু জানলাম ওদের বাসাতে নিজেদের রান্না নিজেরাই করে খায়। আকাশের আম্মু আর ভাবি রান্না করে। ওর আব্বু নাকি ওর আম্মুর হাতে রান্না ছাড়া খায়ই না। বিশেষ করে বাসাতে থাকলে তো খাবেই না, কিন্তু বাইরের কথা আলাদা। এত বড় লোক, কোথায় কাজের লোক দিয়ে রান্না বান্না করাবে? তা না, নিজেরাই রান্না করে। ওদের লাইফস্টাইল কেমন আল্লাহ ভালো জানে। আর এত শপিং করে কি করবো রে? এত এত পোশাক আছে যে 7 দিনেই 7 রকম পরি। যতদিন এখানে থাকবে ততদিন পর্যন্ত এখানে থাকতে হবে। আর এখানে ভালোই দুজনে সুন্দর সময় কাটানো যাবে। সব মিলিয়ে আমার কাছে তো ভালোই লাগছে। আর এত বড় লোক ছেলে হয়ে যখন এখানে থাকতে পারছে, আমি কেন কোন ক্ষেতের মূলা যে পারবো না বল? আচ্ছা, তাও আমার কাছে বিষয়টা ভালো লাগলো না। শহরের মতো কি এখানে সুবিধা পাবি? অসুবিধা তো কিছু দেখছি না, সব কিছু তো ঠিকঠাকই দেখছি। যেখানে আমরা যেই গাড়িগুলো কিনতে হিমশিম খাই, সেখানে 2টা গাড়ি গ্যারেজে পড়ে আছে। আসলে টাকা থাকলে যা হয় আর কি। ওহ, তোর কাছে ভালো মনে হলেই ভালো। ওখানে কতদিন থাকবি? বিয়ে করবি না লিভ ইন রিলেশনে থাকবি? আরে না, কিন্তু ও আমাকে পরখ করে দেখতে চাইছে আমি কেমন, আমি তার যোগ্য কিনা সেটা দেখতে চাইছে। যদি সব কিছুতেই পাশ করতে পারি তাহলে হয়তো বিয়ের বিষয়টা বাসায় জানিয়ে দেবে। দেখ কি হয়। খেয়েছিস তুই? আচ্ছা, আম্মু ফোন দিচ্ছে, ওনার সাথে কথা বলি। তাবাসসুম ফোন কেটে দিয়ে ওর আম্মুর সাথে কথা বলতে থাকে। কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিয়ে ঘুমিয়ে পড়ে। আমিও কিছুক্ষণ পরে ঘুমিয়ে যাই। এমনভাবে কয়েকদিন গেল, প্রতিদিন কাজের ভিতর দিয়ে যাচ্ছে। তাবাসসুম মেয়েটাকেও ভালোভাবে চেক করলাম। এটাই দেখলাম ও কতটা আমার জন্য উপযুক্ত। মার্কিং করলে 100-তে 80 পেয়েছে, বাকি 20 মার্ক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বিকেলে দুজনে মাঠ থেকে আসছি। তখন বললাম, বুঝলে শীতকালে যখন সব ধরনের সবজি থাকে তখন কত যে ভালো লাগে, তুমি তোমার নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। আর আগামীকাল আমরা শহরে যাচ্ছি। কেন? বিয়ের জন্য। আর 3 দিন পরে বিয়ে। তারা তাদের মতো আয়োজন শুরু করে দিয়েছে। এগুলো কখন করলে? আমি তো কিছুই জানতে পারলাম না। গতকাল রাতে বলেছি, আমাকে সকালে জানালো শুক্রবারে বিয়ে। আজকে তো মঙ্গলবার, মধ্যখানে 2 দিন আছে। আগামীকাল যাব, তারপর আগামীকাল রাতে কেনাকাটা, আর পরের দিন রেস্ট, আর পরশুদিন বিয়ে। বাহ, সবকিছু দেখি প্ল্যান হয়ে গেছে। তারপর কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। পরের দিন চলে এলাম বাসায়। দাদা দাদি আগামীকাল আসবে। এসে সবার সাথে কথা বলে আমার রুমে। দেখতে দেখতে বিয়েটা হয়ে গেল। সবার সাথে হাসি তামাশা করে দিনগুলো ভালোভাবেই কাটলো। বিয়েতে জাঁকজমকভাবেই ছিল। এই শহরের সব থেকে বড় বিজনেসম্যানের ছেলের বিয়ে, আর ডিআইজি মেয়ের বিয়ে বলে কথা। 3 দিন শহরে থেকে গ্রামে ব্যাক করি। কোথায় হানুমানে যাবে তা না করে গ্রামে এলো। মনে মনে এটাকে থাইল্যান্ড, তারপর নিউজিল্যান্ড বা কোনো একটা দেশ মনে করে নাও গো। এই বাংলাদেশটাই ভালো করে ঘুরে দেখেছি কিনা সন্দেহ। আবার যাবে বিদেশে, আর যখন বলেছো তখন তোমাকে ঘুরে অবশ্যই দেখাবো। কবে? 2 জন থেকে 3 জন হয়ে যায়, তারপর 3 জনে হলে তখন ঝামেলা, ঠিক মতো ঘুরতেও পারবো না। আচ্ছা, যখন বড় হয়ে যাবে তখন? তোর আচ্ছা, নিয়ে যেতে হবে না। তুমি যে নিয়ে যাবে না সেটা ভালো করেই জানি।
2 মাস পরে যাব। এর মধ্যে পাসপোর্ট ভিসা হয়ে যাবে। এবার খুশি? আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি এইদিকে এগিয়ে আসছো কেন? এই না না, এদিকে একদম আসবে না। সবসময় মাথার ভিতরে রোম্যান্স করে না। তাছাড়া আর কি করব কবু? পালাবো কোথায় শুনি? তাবাসসুমকে দেয়ালের সাথে চেপে ধরলাম। 2 হাত চেপে ধরে ও ঠোঁটের কাছে ঠোঁট এগিয়ে নিয়েও টেনে নিলাম। এমনভাবে কয়েকটা বার করাতে রেগে গেল। বাঘিনী রেগে গেছে রে। এবার ঠোঁটের সাথে ঠোঁট মিশাতেই পাগলের মতো গিজ করতে লাগলো। এক হাত দিয়ে সোজা দরজা আটকে এক হাত ধরে কোমরে হাত ধরে আমার সাথে চেপে ধরলাম। তাবাসসুমকে কোলে উঠে নিয়ে কিস করতে করতে বিছানায় এনে ফেলে দিলাম। তারপর বাকিটা ইতিহাস। থাক মুরব্বি, এখন যান, এখন খেলা হবে। গল্পটা এখানেই শেষ হলো। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। খোদা হাফেজ।